এখানে বলছি খালি বলে এখানে আসে খালি কেন সামনে এসে বসে যারা পরে আসবে তাদের পক্ষে সামনে আসা কঠিন হবে, তারা পিছিয়ে বসে যাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি মঙ্গল সমাবেশ আড্ডার আজকে 83তম পর্বে। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত, আর যারা অনলাইনে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাই। যারা চ্যানেল লাইভ মাধ্যমে দেখবেন এই অনুষ্ঠান ভবিষ্যতে তাদেরকেও শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পাখি বিজ্ঞানী লেখক জনাব ইনাম হক। আপনারা তার সম্পর্কে জানেন, আমরা জানিয়েছি ইতিপূর্বে আমাদের পাঠক সমাবেশের ফেসবুক পেজের মাধ্যমে, আমাদের ব্যক্তিগত প্রোফাইলে আমরা বলেছি তার সম্পর্কে, এবং যা জানি না আমরা তার কাছ থেকে তা শুনবো। আপনাকে মঙ্গল সমাবেশ আড্ডায় স্বাগত জানাই। নিশ্চয় আপনি ভালো আছেন আশা করি। ধন্যবাদ, ভালো আছি। যারা পাখির সঙ্গে থাকে, প্রকৃতির সঙ্গে থাকে, তাদের ভালো থাকাটা স্বাভাবিক বলে মনে করি। মানুষ যেদিন পৃথিবীতে নিজেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিল আর কি, যে মানুষই পৃথিবীতে শ্রেষ্ঠ, সম্ভবত তখনই অন্যান্য প্রাণীরা ব্রাত্য হিসেবে আখ্যায়িত হলো। তারা আমাদের কাছে উপেক্ষা শিকার হতে লাগালো। প্রকৃতিকে আমরা নির্বিচারে নিধন করছি, প্রকৃতিকে উপেক্ষা করছি। ফলে এই উপেক্ষার মধ্য দিয়ে আমরা নিজেরাই নিজেদের অস্তিত্বকে হুমকির সম্মুখীন করে দিচ্ছি। কিছু মানুষ আছেন আমাদের সমাজে যারা এখনো পর্যন্ত প্রকৃতি নিয়ে ভাবেন, পাখি নিয়ে ভাবেন, পশু নিয়ে ভাবেন, আরো প্রকৃতির আরো যে সব জীব বৈচিত্র্য রয়েছে তাদেরকে নিয়ে ভাবেন। ইনামুল হক পাখি বিশেষজ্ঞ হিসাবে তিনি আমাদের কাছে পরিচিত, ব্যাপক পরিচিত। তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। একই সঙ্গে তিনি ভ্রমণবিদ বটে, তিনি লেখালেখিও করেন। তিনি অ্যান্টার্কটিকা মহাদেশ ভ্রমণ করেছেন। এটা আমাদের জন্য পুলক জায়গা নিয়ে যে পৃথিবীতে এক জন্মে হয়তো আমরা কখনোই অ্যান্টার্কটিকা যেতে পারবো না, এমন একজন মানুষ গেছেন যার পাশে আমরা এখন বসে আছি। এটা অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয় বলে মনে করি। আমরা জানি যে তিনি পাকিস্তান আমলে যুদ্ধবন্দী হিসেবে পাকিস্তানে ছিলেন এবং বন্দি বিনিময় চুক্তির সময় তিনি বাংলাদেশে ফেরত আসেন। আমরা যদি সেখান থেকে শুরু করি, যে আপনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আমরা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা বরং শত্রুর পক্ষেই ছিলাম। পাকিস্তান বিমান বাহিনী অফিসার ছিলাম আমি, এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়েই গেছে বলা যায় কাগজ কলমে, কিন্তু প্রকৃতপক্ষে হয়নি। আর মার্চের পরের কথা বলছি, এপ্রিল, মে, জুন, জুলাই, তখন আমরা বাঙালি বলেই আমরা পাকিস্তানে ছিলাম। আমরা আর বাংলাদেশে আসার কোনো সুযোগ ছিল না। আমাদেরকে কিছুটা গৃহবন্দী কিছুদিন রেখেছে, তারপরে জেলখানাতেই নিয়ে গেছে। সেখানে 2 বছর জেলখানাতে ছিলাম। এই জেলের অভিজ্ঞতাটা কেমন ছিল জেলখানায়, পাকিস্তান কারাগারে? না, জেলের অভিজ্ঞতা খুবই ভালো অবশ্য, কারণ আমরা ঠিক অন্য জেলের কয়েদির মতো না। কয়েদির জীবনও খুব খারাপ না, কিন্তু যে কয়েদির জীবনে অপরাধের গ্লানি নেই তার জীবন কষ্টের না। আপনি শেখ মুজিবের জেলের কাহিনীগুলো পড়বেন, তাহলে এরকম। আমাদের তো ঠিক অপরাধী হিসেবে জেলে ছিলাম না, ফলে আমাদের কোনো গ্লানি ছিল না। জেলে একটা সবচেয়ে বড় সুবিধে হলো অফুরন্ত সময় আছে আপনার হাতে। কেউ দেখা করতে আসবেন না আপনার সঙ্গে, আপনি নিশ্চিত জানেন আপনাকেও কোথাও যেতে হবে না, যেতে দেবে না। অর্থাৎ আপনার সময়টা পুরো আপনার, ফলে আপনি আপনার কাজটা করতে পারেন। এটা একটা বিরাট সুযোগ, এবং আমার জীবনে এরপরে আর এই সুযোগ আসে নাই। আরো 2-1 জেলে গেলে হয়তো আরো কিছু লেখাপড়া করতে পারতাম। ওই 2 বছর যে যতটুকু লেখাপড়া করেছি
তাই দিয়েই বাকি জীবন চালিয়ে দিচ্ছি, কারণ তারপরে খুব কমই করেছি। পড়ালেখার সুযোগ ছিল, লাইব্রেরি ছিল ওখানে? না, লাইব্রেরি ছিল না, আমি লাইব্রেরিটা গড়ে নিয়েছিলাম। যেহেতু আমরা 500 অফিসার বাংলাদেশি বাঙালি, কোন বাঙালির পাশে আমাদের যে জেলে নিয়ে গেছে কাপড় চোপড় ছাড়া খুব কমই নিয়েছে সাথে অফিসাররা, কিন্তু খুব কম অফিসারই ছিল যার বাক্সে একটি বই নেই। ফলে আমি সেই সব বই একসঙ্গে জোগাড় করে লাইব্রেরি করেছিলাম আমাদের ঘরটিতে। ঘর মানে আমরা যে কাঠের পাতরাতলের উপর যেটুকুন বসে আছি এইরকম একটা ঘরে আমরা 18 জন থাকতাম। কয়েদিরা যেরকম থাকে, শুধু রাত্রে ঘুমানোই যেত, বাইরে এসে সারাটা দিন বাইরে মাঠের মধ্যেই কাটাতে হতো। ঘরে বসে কাটানোর কোনো জায়গা নেই, প্রয়োজনও নেই। বাইরে যে চত্বরটুকুন আছে তার ভেতরে 500 লোক হলে পরে এই যে এখানে যেরকম ভিড়, এইরকমই ভিড় হয়ে যায়। তাতে আরো সুবিধে, তাই না? মানুষ কাছাকাছি আসে। তো সেখানে আমরা বহু কিছু করতাম, এরকম বক্তৃতার আসর করতাম, গান বাজনা, গান শেখাতো। আর যারা গান জানতো আমাদের সঙ্গে 30 জন ডাক্তার ছিলেন। তারা ওই সেনাবাহিনীর, বিমান বাহিনীর, এরা বাঙালি, যারা বাঙালি অবিবাহিত, আমরা সব এক জেলে ছিলাম। ডাক্তাররা প্রতিদিন তাদের ক্লিনিক্যাল মিটিং করতেন। ফলে আমার মনে হয় ওই ডাক্তাররা অন্যদের চাইতে অনেক ভালো ডাক্তার হয়েছেন। ওই 2 বছর তারা প্রতিদিন তারা নিজেদের মধ্যে বইপত্র নিয়ে আলাপ করেছেন। তারা প্রতিদিন এরকম প্রেজেন্টেশন দিতেন। আর আমরা পত্রিকা লিখতাম, হাতে লিখে পত্রিকা বের করতাম, এবং ওই লাইব্রেরিটা চালু ছিল এবং বই নিয়ে আলাপ করতাম। আপনি এখন যদি আপনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, আপনি কি সেই আগের মতো অনুভবটা করতে পারবেন, নাকি আপনাকে আবার প্রকৃতির টানে জেল থেকে মুক্ত হওয়ার জন্য আপনি চটপট করতে থাকবেন? না, আমার মনে হয় জেলে খুব, তখন তরুণ হিসেবে যখন অসুবিধা হয়নি, এখন তো হওয়ার কথা না। আচ্ছা, মানে আপনি কি তখনও ভেবেছেন যে আপনি প্রকৃতির সংশ্লিষ্ট হবেন, প্রকৃতির লগ্ন হবেন? যখন আপনি জেলে থাকছেন, জেলের দিনগুলো থেকে আপনার একবারও মনে হয়েছিল যে আপনি প্রকৃতি নিয়ে কাজ করবেন, পাখি নিয়ে কাজ করবেন? না, আমি প্রকৃতির সঙ্গে, পাখির সঙ্গে কিন্তু আমি শৈশব থেকেই। আচ্ছা, আমি শৈশবের গল্পটা শুনতে চাই। আপনার কোথায় জন্ম, আপনার বাবা মা, আপনার বেড়ে ওঠার গল্পটা একটু আমরা শুনতে চাই। হ্যাঁ, তো ওই যে আমি বলছি কৈশোর থেকে সারা জীবনই প্রকৃতির সাথে, সেই জন্য ওই জেলখানার 2 বছরও কিন্তু প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়নি। জেলখানার ভেতরে একটি গাছও নাই, ওই দেশের জেলখানা তো, একটি গাছ নেই, তাতে কিছু এসে যায় না। আকাশ দিয়ে ঠিকই পাখি উড়ে যায়, কোনো জেলখানা নেই যার আকাশ দিয়ে পাখি উড়ে যায় না। পৃথিবীর যেখানে একটা জেলখানা করেন, আপনি উপরে তাকিয়ে থাকলে এমন কোনো দিন যাবে না যে আপনি 10টি প্রজাতির পাখি দেখলেন না। আমরা দেখি না, কারণ আমরা উপর দিকে তাকাই না, আর তো কিছু করার নেই আপনার। ফলে আসলে কিন্তু জেলখানায় প্রকৃতি বিচ্ছিন্ন নয়। শেখ মুজিবের বইটা পড়ে দেখেন, ওনার ওই হলদে পাখি, উনি হয়তো বাইরে হলদে পাখি কোনোদিন দেখতেন না, কিন্তু জেলখানায় গেলে তখন সব পাখি চোখে পড়ে। আর এখন আপনি বলছেন যে আমার শৈশবের গল্প, আমি যখন আমার 5 বছর বয়স, তখন আমাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল আমার বাবা মা। বাবা মা শহরে থাকতেন, কিন্তু আমি গ্রামের বাড়িতে। শহরে মানে ঢাকায় থাকতেন? না, ফরিদপুর টাউনে, ছোট্ট একটা মফস্বল টাউন। কিন্তু সেখানে আমার স্বাস্থ্য খারাপ হচ্ছিল বলে ডাক্তার বলেছিলেন যে বায়ু পরিবর্তন করতে হবে। এর চেয়ে ভালো পরামর্শ কোনো ডাক্তারের কাছ থেকে আমি আর জীবনে পাইনি। তো আমাকে বায়ু পরিবর্তন করতে মায়ের কান্নাকাটি সত্ত্বেও আমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার গ্রাম হলো কুষ্টিয়ার একটি গ্রাম, যেটা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে, এবং আমাদের গ্রামের নাম হিজলাবট। ওখানে রবীন্দ্রনাথ এসছেন, ওনার নৌকা নিয়ে এখানে থামতেন। এবং আমাদের বাড়ির কাছে যে বাজারটি জানিপুর, এই জানিপুরে বহু রাত রবীন্দ্রনাথ কাটিয়েছেন, ওনার বাজরাতেই। কিন্তু একটা বর্ধিষ্ণু অঞ্চল ছিল, হিন্দু প্রধান জানিপুর। ফলে বহু কবিতার নিচে আপনি দেখবেন জানিপুর লেখা আছে।
রবীন্দ্রনাথ যে জায়গায় লিখতেন সেই জায়গাটা উল্লেখ করতেন। আপনি পুরো আগের দিনের তার কবিতা সমগ্র কিংবা গীতাঞ্জলিতে এই স্থানগুলো দেখবেন, জানিপুরের বহু কবিতার নিচে জানিপুর লেখা আছে। তো সেই গ্রামে আমি বড় হয়েছি। আমার সৌভাগ্য যে ওই গ্রামটি সেই আমলে যে যখন এক বাড়ি থেকে আর এক বাড়িতে আপনি চট করে যেতে পারতেন না, আপনার বাড়ির পাশে যে আম বাগান সেটা পার হতে হবে, তারপরে বাঁশঝাড় সেটা পার হবেন, তারপরে কবরস্থান সেটা পার হবেন, আপনার পারিবারিক কবরস্থান, তারপরে পরের বাড়ির কবরস্থান, তাদের বাঁশঝাড়, তাদের আম বাগান, তারপরে তার বাড়িটা। এমনই একটা সুন্দর গ্রাম। তো অনেক বন বাজার ছিল সেই গ্রামে, যেটা এখনকার একটা কিশোর পাবে না, এখন বাংলাদেশের কোথাও এটা হয়তো পাবে না। সেটা আমি পেয়েছি, আমার মহা সৌভাগ্য। আমাদের গ্রামে এই বনের মধ্যে বাঘ, লেপার্ড আর কি, চিতাবাঘ যেটা, সেটা থাকতো মানে হয়তো আসতো। প্রতি শীতে বাঘ লোককে মারতে হতো, প্রায় প্রতি শীতেই লোক, আমাদের গ্রামের প্রতিটি গ্রামের বাড়িতে বন্দুক ছিল এবং বাঘ মারা পড়তো প্রতি বছরই। কারণ এসে তারা গরু বাছুর, এই বাঘ খুব একটা মানুষ আক্রমণ করতো না, গরু বাছুর কিংবা শিয়াল, মূলত শিয়াল কুকুর এগুলো ধরতো, কিন্তু মানুষ যেহেতু বাঘ মাত্রই ভয় পায় মেরে ফেলতো। এবং আমার মনে আছে 1960 সালেও তখন আমি শহরে, কিন্তু গ্রামে ফিরে গেছি। যেদিন গেছি তার পরের দিন রাত্রেই একটা বাঘ মারা পড়েছে এবং সেটাই শেষ ছিল। তারপরে আর আমার গ্রামে কেউ বাঘ পায়নি, কারণ আমাদের গ্রামে অন্য গ্রামের মতো বিরান হয়ে যাচ্ছে, গাছপালাহীন হয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে, ঘর বাড়ি বাড়ছে, এরকম হয়েছে। তো এইরকম আমার একটা শৈশব ছিল। আরো একটা দিক থেকে আমার শৈশব অন্যদের চাইতে উন্নত ছিল। আমি অত্যন্ত ভাগ্যবান। সেটা হলো আমার গ্রামের আমার বয়সী অন্য ছেলে মেয়েদের চাইতেও আমি স্বাধীন ছিলাম। কারণ আমার বাবা মা নেই তো হাতের কাছে। আমার মুরব্বী হলো আমার দাদি, উনি চোখে দেখেন না। ফলে এই যে একটা স্বাধীনতা, শুধু প্রকৃতি পাওয়া পেলেই হলো না, আপনি বাবা যাই গাছে উঠতে পারবি না, এই নদীতে নামতে পারবি না, সারাক্ষণ এই শাসন যদি চলে তাহলে অনেক সীমিতই তো হয়ে যায়। আমার সেই সীমাটা ছিল না। আমার দিনের অর্ধেক নদীতে, বাকি অর্ধেক গাছে ডালে কাটতো। এমন চমৎকার শৈশব খুব কম আমার বয়সী লোকও পেয়েছে। এই আসলে শৈশব যার অতি সমৃদ্ধ, তার পক্ষে সৃজনশীল কাজ করা সহজ হয়ে ওঠে। বিশেষ করে যারা কথা সাহিত্য করেন, কবিতা লিখেন, যার সমৃদ্ধ শৈশবটি নাই, তার পক্ষে কবিতা লেখা বা কথা সাহিত্য করা একটু কঠিন হয়ে যায়। আমার কাছে মনে হয় জনাব ইনামুল হকের একটি সমৃদ্ধ শৈশব আছে। সেই শৈশবে পাখির সঙ্গে পরিচিত হয়েছেন, চিতাবাঘের সঙ্গে পরিচিত হয়েছেন, প্রকৃতির সঙ্গে পরিচিত হয়েছেন। তিনি যে প্রকৃতি বর্ণনা দিলেন এটা খুবই চমৎকার। আসলে বাংলার গ্রামগুলো এমনও ছিল, এখন সেই গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যে ক্রমশই আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি, আসলে আমাদের ভবিষ্যৎ কি, কোন দিকে যাচ্ছে আমরা? শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমাদের বন ধ্বংস হচ্ছে, এর পুনরুদ্ধার সম্ভব কিনা আপনার প্রকৃতিবিদ হিসেবে আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একটু বরং আরো পিছন থেকে বলি, কারণ এটা বলা হয় না। প্রায় বলা হয় যেন প্রকৃতি ধ্বংস আমরাই করছি, অর্থাৎ আমাদের প্রজন্ম। তা ঠিক নয়। প্রকৃতি ধ্বংস বহু আগে থেকে শুরু করেছে মানুষ। 10,000 বছর ধরে, 10,000 বছর ধরে আমরা চাষবাস করি, তার আগে করিনি। তার আগে পৃথিবীতে যা আছে তা কুড়িয়ে খেয়ে, শিকার করে অথবা মাটি খুঁড়ে খেয়ে, হান্টার গ্যাদারার, শিকার করে অথবা সংগ্রহ করে জীবন কাটিয়েছি। সেই পৃথিবী একরকমের ছিল। কিন্তু চাষবাস যখন শুরু হয়েছে তখনই আমরা মাটি উল্টে ফেলেছি, তাই না? মাটি উল্টেই তো চাষ করা হয়। পশু এনে গৃহপালিত করেছি, গাছ এনে গৃহপালিত করেছি। গাছও কিন্তু আমাদের গৃহপালিত, আমাদের তৈরি করা কৃত্রিম গাছ। আম, কাঁঠাল, জাম সবই কৃত্রিম, কিন্তু এটা প্রকৃতির নয়। প্রকৃতি আছে যেগুলো বেঁচে দেখুন, তারা ভিন্ন রকমের। আমাদের উড়ি আম আছে বাংলাদেশে এখনো, ওই আম অনেক ছোট গাছ, অন্য রকমের, গুটি আম যেটাকে বলে। যাই হোক, কারণ সব গাছই কিন্তু প্রকৃতির গাছ। কিন্তু আমরা যখন গৃহপালিত করি
তার চেহারা আমরা বদলে দিই, তার গুণাগুণ অন্যরকম হয়ে যায়, সেও কিন্তু প্রকৃতির শত্রু হয়। গাছ মাত্রই কিন্তু প্রকৃতি বন্ধু নয়। এখন এটা নতুন কথা সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে এখনো বলা হয় না, সেটা হলো সবুজ মরুভূমি। আপনি যদি গাছ লাগান, সব যদি আম গাছ লাগান, ওটার নাম সবুজ মরুভূমি, কারণ ওটা প্রকৃতির গাছ, প্রকৃতি এরকম লাগায় না। প্রকৃতি কোনো এরকম 1000 আম গাছ এক জায়গাতে লাগাবে না, 1 কোটি ধান গাছ এক মাঠে লাগাবে না। সুতরাং আমাদের ধান গাছ, আম গাছ এবং ঢাকায় যত গাছ আছে এগুলো সব সবুজ মরুভূমি। এই কথা বলা হয় না, কারণ আমরা এটা বলে আবার লোককে নিরুৎসাহিত করতে চাই না, কিন্তু কথাটা সত্যি। আমরা যত গাছ লাগাই এটাও কিন্তু প্রকৃতির বিরুদ্ধে। প্রকৃতির গাছ যদি আমরা রক্ষা করি তাহলে ভালো, অর্থাৎ যে গাছ নিজে থেকে গজায় সেগুলো বেশি সম্মান করবেন। অন্য দেশে এটা শুরু হয়েছে অনেক আগে, কিন্তু আমাদের দেশে এই কথাটাও বলা হয় না। আমাদের বলা হয় গাছ লাগান। অবশ্যই ভালো কথা, আমরা ধ্বংস করে ফেলেছি বলে লাগানোই ভালো হয়তো, কিন্তু এর চাইতেও বড় কথা যে গাছকে বাঁচতে দিন। যে গাছ নিজে থেকে হয়েছে ওকে বেশি সম্মান করুন। ওর নাম কি জানেন তো বাংলাদেশে? আগাছা। আগাছা সবচেয়ে মূল্যবান তাহলে পৃথিবীর জন্য আগাছা। এই কথাটা কেউ বলে না বলেই আমি বললাম। আপনাদের অনেকে শুনে হয়তো মন খারাপ লাগবে, আপনার হয়তো বেশি মন খারাপ হবে, আপনি গাছের মানুষ। হ্যাঁ, আমাদের ঠিক আছে যে গাছ ভালো, মন্দের ভালো, গাছ একবার খুব ভালো নয়। ধান ভালো, মন্দের ভালো, ধানের চেয়ে ঘাস বেশি ভালো। প্রকৃতির কথাই যদি বলেন তাহলে সব ঘাস উৎখাত করে ধান চাষ করলে অসুবিধা। এককালে আমরা করেছি, আমাদের মানুষের খাবার সংস্থান করতে হতো তাই, কিন্তু এখন তো আমরা দেখেছি যে আমরা ওতে অন্য আর একটা বিপদ নিয়ে এসেছি, যার ফলে আমাদের খাবার আছে কিন্তু টিকে থাকার অন্যান্য উপাদানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই কথাটা উঠেছে যে আমরা পরিমরি করে ধান, আম এগুলো যেন চাষ না করি। ঠিক তেমনি আমরা যে গাছ যদি অনবরত লাগিয়ে যাই তাহলেও কিন্তু আমরা সবুজ মরুভূমি তৈরি করছি। ফলে গাছ লাগানোর আগে ভাববেন যে এখানে গাছ কি নিজে থেকে হয়েছে, যদি হয় তাহলে আর লাগাবেন না। আমি একটা বলি নাকি বেশি বলছি? আপনি বলেন, আপনি বেশি বলবেন, আমরা কম বলবো না। আমি বেশি কথা বলি, উনি আগেই সাবধান করেছেন। না না, আমি ওইটা বলিনি যে মানে আস্তে 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 ধীরে ধীরে আমরা আপনার কথা শুনবো, ওইটা বলেছি। আপনি বেশি বলবেন নিশ্চয়ই। হ্যাঁ, সেই তাহলে আমরা বলি যে গাছ এবং প্রকৃতি বলতে যেটা বোঝায় যে আদি প্রকৃতি, পৃথিবী যেরকম ছিল সেটা আমাদের এখন কথাটা বড় হয়ে উঠেছে কেন, যে আমরা ওটাকে প্রকৃতিকে অনেকখানি ধ্বংস করেছি। গাছ লাগিয়েই কিন্তু ধান লাগিয়ে, গম লাগিয়ে মূলত, তাই না? অনেক আগে থেকেই শুরু করেছি, কিন্তু আমাদের চোখে পড়েনি, কারণ পরিবর্তনটা সামান্য ছিল। পরিবর্তনটা বেশি হচ্ছে কবে? যান্ত্রিক সভ্যতা শুরু করায় উঠেছে। আরো বেড়েছে কবে? পেট্রোলিয়াম যেদিন থেকে আমরা পোড়াতে শুরু করেছি, ফসিল ফিউল পোড়া, তখন তুঙ্গে উঠেছে বলে এখন একেবারে শেষ সীমা, যে আমাদের আর টিকে থাকার ইতিমধ্যে দিন গুণে বলা হয়ে গেছে যে হয়তো টিকে থাকবেন না যদি এই সীমা ক্রস করি আগামী 2050 সালের মধ্যে, আগামী 30 বছর মধ্যে, 25 বছরের মধ্যে এই সীমা ক্রস করলে আমরা টিকে থাকবো না, বলাই হয়ে গেছে একদম। তো এখন আমরা বেশি সজাগ হয়েছি, কিন্তু আমরা প্রকৃতির ক্ষতি করছি আগে থেকেই, কম করে। যেমন প্রতিটি গরু কিন্তু প্রকৃতির ক্ষতি করে, তাই না? সে অনেক অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তার মানে ভেবেন না যে আমার গাড়ি কেবল খারাপ, আমার প্রতিটি গরু যেটা আমি পালি আমার খাবারের জন্য সেটাও ভয়ঙ্কর। অ্যামোনিয়া গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে সবচেয়ে খারাপ। গাড়ি যেটা করে কার্বন ডাই অক্সাইড তার চেয়ে 5 গুণ বেশি খারাপ। ফলে ওটা আমরা প্রথমে বলিনি, কারণ বলা মুশকিল। আপনি কি গরু বাদ দেবেন কি করে? আপনি কি ধান বাদ দেবেন কি করে? সেই জন্য কথা বলাই যায় না।
তাই গাড়ি বাদ দেওয়া তবু সম্ভব। গাড়ি ছাড়া তো মানুষ ছিল 10,000 বছর, কিন্তু আমরা 10,000 বছর ধরে ধান আম গাছ ছাড়া থাকার টিকে থাকি না। আমরা সভ্যতাই গড়ে তুলেছি ওটা দিয়ে, তাই ওটা বলা যায় না। কিন্তু এখন বলতে হচ্ছে কেন, যে আমরা শেষ সীমায় এসে গেছি। এখন সবকিছুই সম্বন্ধে লোককে বলতে হবে, সজাগ করতে হবে। শুনে খারাপ লাগবে, কিন্তু তারপরে যেমন আমরা গাড়ি চড়ে এসেছি অনেকেই, আমিও গাড়ি চড়ে এসেছি, কিন্তু এখন বলছি গাড়ি যদি চড়েন আপনি মরে যাবেন, আর 50 বছরের মধ্যে টিকে থাকবেন না। আপনার তো জীবন শেষ হয়ে এসছে, কিন্তু আপনার ছেলে মেয়ে একই কথা বলতে হবে, কিন্তু গাছপালা নিয়ে, পশু পাখি নিয়ে। তার মানে আমরা প্রকৃতির ক্ষতি করছি কম বেশি। যে এই যান্ত্রিক সভ্যতা যেখানে ফসিল ফিউল হাইড্রোকার্বন পোড়ানো হয় চরম ভাবে, কিন্তু তারপরেই বলতে হবে আমাদের গৃহপালিত পশু দিয়ে, তারপরেই বলতে হবে আমাদের গৃহপালিত গাছপালা দিয়ে। আমার আম গাছ এবং আমার ধান গাছ কিন্তু সর্বৈবভাবে কাম্য কিংবা ভালো নয়। মানে ক্ষতিটা কি, যদি আমরা একটু জানতে চাই, যে অনেক আম গাছ একসাথে আছে, অনেক কাঁঠাল গাছের সঙ্গে আছে, এটা কি ক্ষতি প্রকৃতিতে আমরা চাপ ফেলছি? ঠিক আছে, প্রথম হলো, হ্যাঁ, আম গাছ হলে পরে তো সে আলোক সংশ্লেষণ করছে, সে অক্সিজেন তৈরি করছে, সে অন্য গাছের মতোই, ঠিক মতোই না, অন্য কাছাকাছি। ধরুন শৈবাল অনেক বেশি কিন্তু অক্সিজেন তৈরি করে আম গাছের চাইতে। সেই জন্য আপনার ওই যে আপনার ডোবা, একটা খানা ডোবার মধ্যে যে দলপানা হয়ে আছে, সে কিন্তু অনেক 5 গুণ বেশি আম গাছের চাইতে ভালো, যদি আপনি অক্সিজেন তৈরির কথাই বলেন এবং কার্বন শোষণের কথা বলেন। এখন আমাদের বিপদ কি, যে কার্বন অনেক বেশি হয়ে গেছে আকাশে, ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া, ফলে উত্তপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী। কার্বন শুষে নেয় বাতাস থেকে উদ্ভিদ, কিন্তু কোন উদ্ভিদ? যে উদ্ভিদকে আমরা এই যে বললাম আগাছা, ফালনা গাছ, তারা অনেক বেশি আমার গৃহপালিত গাছের চাইতে, আম কাঁঠালের চাইতে। এটা তো একটা দিক গেল, আরো আছে। ধরুন আপনি ধান লাগিয়েছেন ক্ষেতে, ওই ক্ষেতে কত জাতের পোকামাকড় থাকবে। আপনি ধরুন আপনি কীটনাশক দিলেন না, তারপরেও পোকামাকড় কম থাকবে। একটা ঘাস বনে যত থাকবে, যত রকমের প্রজাপতি, যত রকমের পোকামাকড় থাকবে, সেটা ধান খেতে থাকবে না, তাই না? যেহেতু ধান খেতে এক রকমের গাছ, ওই গাছে যে পোকামাকড়, পাখি, তারা ওই আসতে পারে, তারাই আসবে, সীমিত হয়ে গেল না? তার মানে প্রাণ বৈচিত্র্য কমে গেল। আমরা যখনই আমাদের গাছ এক নাগাড়ে অনেক দূর লাগিয়ে দিব, প্রাণ বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। প্রাণ বৈচিত্র্যের উপরই তো আমরা টিকে আছি। আমরা কি খেয়ে টিকে আছি? আমাদের অবশ্যই ধান হলো, তারপরে অন্যান্য মাছ খাচ্ছি। মাছ কি খায়? ওর তো পোকামাকড় দরকার, উদ্ভিদ দরকার, পানির নিচে উদ্ভিদ লাগবে, বৈচিত্র্য লাগবে, তাই না? ঠিক তেমনি অন্য পশু যত খাচ্ছি তারাও বেঁচে আছে, কিন্তু পোকামাকড় এবং অন্যান্য যে উদ্ভিদ হচ্ছে বৈচিত্র্যের ওপরে। সেই জন্যই আমরা যদি এক নাগাড়ে এক গাছ লাগিয়ে যাই, আমাদের বিপদ। বুঝতে পারছি, চমৎকার ব্যাখ্যা। উনি হচ্ছেন যে একটা বেদে একটা চমৎকার শ্লোক আছে, জীবস্ব জীবম ভোজনম, মানে এক জীব অপর জীবকে খাবে। মাও সেতুং, আমি একটা লেখা লিখেছিলাম যে মাও সেতুং ক্ষমতা আসার পরে, নিশ্চয়ই আপনি গল্পটা জানেন, যে তিনি বলেছেন যে মশা, মাছি, পাখিকে ধ্বংস করে দিতে হবে। তার মিলিটারি সবাই মশা, মাছি সব ধ্বংস করে দিচ্ছে, পাখি, চড়ুই পাখি পরের বার হচ্ছে, আর ধান খেতে ধান হচ্ছে না। মানে কেন? ধান ক্ষেতের মধ্যে যে একটা পোকা থাকে, ওই পোকা সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে ধান ক্ষেতটা, যে পোকাটা চড়ুই পাখি খেত। ফলে এই যে সার্কেল, জীব বৈচিত্র্যের, যে আমরা পরস্পরের উপর নির্ভর করে পৃথিবীতে বেঁচে আছি, এটা টিকে রাখার জন্য জীবের বৈচিত্র্য খুব প্রয়োজন। আজকে আমরা প্রকৃতি বিষয়ে আবার আসবো। আমি একটু যদি জানতে চাই, আপনি অ্যান্টার্কটিকা মহাদেশ ভ্রমণ করেছেন, আমরা সেই ভ্রমণের গল্পটা শোনার সৌভাগ্য আজকে অর্জন করতে চাই। কিভাবে এই পরিকল্পনা করলেন, কবে গেলেন আপনি, সেখানে কি দেখলেন? হয়তো বিস্তারিত আমাদের পক্ষে শোনা সম্ভব না, কিন্তু আমরা শুনতে চাই আপনার অভিজ্ঞতাটা। অ্যান্টার্কটিকা মহাদেশ আপনারা জানেন যে এককালে
আমাদের ভারতবর্ষের সঙ্গে লাগানো ছিল, বেশি দিন নয়, আপনি পায়ে হেঁটেও অ্যান্টার্কটিকা যেতে পারতেন 5 কোটি বছর আগে হলেই। কিন্তু দুটো আলাদা হয়ে গেছে। ম্যাডাগাস্কার, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, সাউথ আমেরিকা এক জায়গায় ছিল, এই সেদিনকে কথা, 20 কোটি বছর আগে কথা। তো এটা সরে গেছে, সরে সরে যে একেবারে এখন দক্ষিণ মেরু কাছে চলে গেছে। মেরুতে গেলেই খুব ঠান্ডা হয়ে যায় জায়গাটা, কারণ ওখানে রোদ পৌঁছায় না, রোদ তো তীর্যক ভাবে যাচ্ছে, ফলে আমাদের এই বিষুব রেখা, 2 রেখার মাঝখানে রোদ যেরকম কড়া, তা তো আর হবে না। যত উত্তরের দিকে অথবা দক্ষিণের দিকে যাবেন রোদ কম, সুতরাং 2 মেরুতে ঠান্ডা, ফলে অ্যান্টার্কটিকা ঠান্ডা হয়ে গেছে। অ্যান্টার্কটিকা কিন্তু ঘন সবুজ ছিল, এই সেদিনকার কথা, আমি দেখিনি, 15 কোটি বছর আগে কাহিনী, 20-25 কোটি বছর আগে। তো কিন্তু আমি দেখতে পাই পৃথিবী তো 400 কোটি বছরের পুরনো, তাই না? 20 কোটি সেদিনকার কথা, সেই হিসেবে খুবই কম। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে প্রাণ আছে, প্রাণী আছে 350 কোটি বছর ধরে, তাই আমি এখানে আজকে আছি। যাই হোক, অ্যান্টার্কটিকা এখন গাছহীন, প্রাণহীন প্রায় একেবারে দক্ষিণে, এবং এটা মানুষ এর অস্তিত্বই জানতো না, হয়তো জানতো রোমানরা, গ্রিকরা হয়তো জানতো, আমরা অনিশ্চিত, কিন্তু আধুনিক মানুষ গত 2000 বছর ধরে জানতো না, সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। এটা আবিষ্কৃত হওয়ার পরে এখানে মানুষ যেতে শুরু করেছে মাত্র এই আজকে থেকে ধরলে পরে 120 বছর, 120 বছর ধরে মানুষ যেতে শুরু করেছে, এবং একেবারে কেন্দ্রে গেছে যে প্রথম মানুষ যিনি, এই সেদিনকার কথা 1911 সালে। তো যাই হোক, ওই আকর্ষণটা আছে এখন, যেখানে যেহেতু কোনো মানুষের বসতি নেই, ওখানে গেলে বেশিক্ষণ থাকা যায় না, বেশি দিন না, কোনো মানুষই 1 মাসের বেশি থাকে না, বিজ্ঞানীরা যায় 1 মাস কাজ করে এবং তারপরে চলে আসে। কিন্তু আমার মতো শৌখিন মানুষ, যার কোনো কাজ নেই, সে যেতে শুরু করেছে অনেক পরে, ভ্রমণে আর কি, যেখানে আপনি টাকা দিয়ে যেতে পারেন, এরকম শুরু হয়েছে বেশ কিছু পরে। জাহাজে নিয়ে যায়, আপনি নিচে নেমে ঘুরে বেড়াবেন বরফের মধ্যে কিছুক্ষণ, তারপরে এসে আবার জাহাজেই আশ্রয় নেবেন, এইরকম ভ্রমণ হয়। আমি আকর্ষণ আমার ছিল স্কুল কলেজ জীবন থেকে, কারণ আমি অ্যাডভেঞ্চার, শ্যাকেলটনের অ্যাডভেঞ্চার পড়েছি। শ্যাকেলটন একজন অভিযাত্রী, নাবিক আর কি, সে জাহাজ নিয়ে ওই বহুবার গেছেন ওখানে এবং একেবারে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। এই গল্পগুলো আমি পড়েছি, কারণ বাংলায় অনুবাদ করা হয়েছিল বলে আমি যখন স্কুল কলেজে পড়েছি, কিন্তু কোনোদিনও আমি জানতে পারিনি যে ওখানে কিন্তু যাওয়া যায়, আপনি ভ্রমণকারী হিসেবেও যেতে পারেন। সেটা জানতে পারলাম 97 সালে একজন ওই পাখিবিদের মাধ্যমে। মিয়ানমারে আমরা একটা 10 দিনের একটা পাখি দেখা প্রকৃতি ভ্রমণের ব্যবস্থা করেছিলাম। সেখানে ল্যারি হোপস নামে একজন আমেরিকান সঙ্গে পরিচয় হলো। উনি বললেন যে উনি 2 মাস পরেই অ্যান্টার্কটিকা যাচ্ছেন ভ্রমণকারীদের গাইড হিসেবে। তখন আমি আগ্রহ দেখালে সে বললেন যে আচ্ছা, যেতে চাইলে আমি ব্যবস্থা করতে পারি। তো তাই আমি একটা বিরল সুযোগ পেলাম। কিন্তু ওখানে কিন্তু পরে আমি দেখলাম অনেক ভ্রমণকারী আছে, টাকা দিলেই যাওয়া যায়, যেমন আমরা যেটা করছি। এইবার ডিসেম্বরে কিন্তু আমরা অনেকেই যাচ্ছি, বাংলাদেশ থেকে 2 ডজন লোক হয়ে গেছে। আমরা অ্যান্টার্কটিকাতে আবার যাব। এই হলো অ্যান্টার্কটিকা যাওয়ার কথা। আমি অ্যান্টার্কটিকা ফিরে এসেও বুঝতে পারিনি যে আমি কোনো কিছু একটা বিশেষ কাজ করেছি, মোটেই না। কিন্তু আমার এক বস ছিলেন তখন, যে আমি যেখানে ব্র্যাকে আমি কাজ করতে শুরু করেছি কেবল, তো ওখানে যিনি আমার বস সেগুলো বলেন কি, আপনি অ্যান্টার্কটিকাতে ঘুরে এসছেন, আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না? না না, সাংবাদিকদের সঙ্গে কি বলার আছে, আমি গিয়েছিলাম পেঙ্গুইন দেখতে, জীবনে দেখিনি,
আমার শখ ছিল, দেখেছি, ছবি তুলেছি, মহা আনন্দ। পরের দিনই এক সাংবাদিক এসে হাজির দেখলাম, ফলে উনি বলে দিয়েছেন। তো তার কাছে আমি কাহিনীটা বললাম, আমার যে নোট ছিল, আমি যে প্রতিদিনের যে জার্নাল লিখেছিলাম সেটা ওনাকে দিলাম, উনি ছাপালেন, খুবই হইচই পড়লো। তখন আমি বুঝতে পারলাম যে বাংলাদেশে অনেকেই এটা অ্যান্টার্কটিকা ভ্রমণ করেননি এবং খুব চাঞ্চল্য করে। তাই আমার প্রদর্শনী হয়েছিল ছবি, অ্যান্টার্কটিকার ছবি দিয়ে, যে কথা আপনি বলছেন। প্রথম ছিল আপনার, মানে আপনার আগে কেউ ভ্রমণ করেনি অ্যান্টার্কটিকা বাংলাদেশ থেকে? এটা জানি না, কারণ ভ্রমণ করলে জানা যায় না, এটা তো ভ্রমণেরই জায়গা, তাই না? ধরুন বাংলাদেশ কে ভ্রমণ করেছে আমরা জানি না, কারণ তার কোনো তালিকা রাখা হয় না। যারা হিমালয় যাচ্ছে, হিমালয়ে যারা যাচ্ছে কোনো তালিকা নেই, আপনি জানতে পারবেন না হিমালয় কে গেছে। একটা চূড়ায় উঠলে ভিন্ন কথা, আপনি যদি এভারেস্টে ওঠেন তার তালিকা আছে। সেই জন্য অ্যান্টার্কটিকায় গেলে কোনো তালিকায় আপনার নাম উঠবে না, যেমন হিমালয়ে গেলেও উঠবে না। হিমালয়ে তো এখানে বহু লোক গেছে, তালিকা নেই। এভারেস্টে যান, উঠবে তালিকায়, কোনো বড় বড় চূড়ায় উঠলে। ঠিক তেমনি অ্যান্টার্কটিকা যে আপনি যদি দক্ষিণ মেরুতে যান, তালিকায় নাম উঠবে, কিন্তু কেবলমাত্র অ্যান্টার্কটিকায় যাবার জন্য কোনো তালিকা নেই। ফলে ওই জন্য আমি জানি না যে আমার আগে বাংলাদেশ থেকে কে গেছেন, নিশ্চয়ই অনেকে গেছেন। কতদিনের ভ্রমণ ছিল আপনাদের অ্যান্টার্কটিকায়? 2 সপ্তাহে। মানে আপনি তখন চাকরি করতেন কোথাও? আমি ব্র্যাকে চাকরি করতাম। আচ্ছা, মানে ছুটি নিয়ে গিয়েছিলেন আপনি তখন? জি। তারপর আপনি উত্তর মেরু ভ্রমণ করেছেন। তার 10 বছর পরে আমি উত্তর মেরুতে গেছি। এই মেরু কিন্তু আলাদা, এখানে তালিকা আছে। সেই জন্য মেরুতে যে আমরা প্রথম বাংলাদেশ থেকে তা বলতে পারি, কারণ ওখানে তো তালিকায় রয়েছে। বাংলাদেশ থেকে আমরা 2 জন গিয়েছিলাম, আমি আর তারিক অনু। এটা হলো উত্তর মেরুতে। সেই জন্য আমি জানি যে হ্যাঁ, বাংলাদেশ থেকে আমরা প্রথম গিয়েছিলাম 2007 সালে, এবং এর পরেও কেউ যায়নি বাংলাদেশ থেকে ওখানে। অ্যান্টার্কটিকাতে হয়তো আমার আগে অনেকে গেছেন, হয়তো আমার পরে গেছেন, কেউ জানে না, তালিকা নেই। ওই সাংবাদিকদের কিন্তু বেশি আগ্রহ ছিল ওটাতে। সবাই জিজ্ঞেস করছে আপনি কি প্রথম গেছেন? আমাদের তো আগ্রহ ছিল এটা। না, আমি বলি, আমি ওনাদের বলেছি যে, তখনও বলেছি যে আমি জানি না আমি প্রথম গেছি কিনা। আমি শুধু বলতে পারি, আমি তখন মহাখালীতে থাকতাম, আমি বলেছি দেখেন মহাখালী থেকে আমি প্রথম, এটা বলতে পারি। মহাখালী কেউ গেলে আমি জানতাম, কিন্তু বাংলাদেশ অনেক বড়, কে কোথায় গেছে আমি জানি না। কিন্তু কোন সাংবাদিক এতে খুশি হয়নি, লিখেছেন আমি প্রথম। তাহলে তো নিউজ চাই না, কিন্তু আমি বলি বাংলাদেশ থেকে প্রথম হলে কি হলো, অত গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, বাংলাদেশ থেকে আমি প্রথম, নোয়াখালীতে থেকে আমি প্রথম না, আরেকজন নোয়াখালীতে যে বললো আমি নোয়াখালী থেকে প্রথম। গুরুত্বপূর্ণ, কিন্তু কতখানি গুরুত্বপূর্ণ, অত বেশি নয়। সুতরাং বাংলাদেশ থেকে প্রথম যাওয়াটাও গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, যে মানুষ হিসেবে প্রথম গেছে। মানুষ তো এক, বাংলাদেশের মানুষও যা, ধরুন অন্য কোন দেশের, মালদ্বীপের মানুষ মানুষ প্রথম গেল কিনা সেটা গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রথম মানুষ যাওয়াটা গুরুত্বপূর্ণ, তারপরে অত গুরুত্ব নেই। আপনি এক মানুষ গেলে আপনি বুঝে ফেলেছেন যে মানুষ যেতে পারে, তাই না? কিন্তু প্রথম মানুষটা জানতো না যে সে জীবিত ফিরে আসবে কিনা। তার জন্যই ছিল সত্যিকারের সংগ্রাম, সত্যিকারের ভ্রমণকারী সে। যে ধরুন অ্যান্টার্কটিকাতে প্রথম পা ফেলেছে অনেক মানুষ, যে প্রথম কে ফেলেছে তার নামও নেই, কিন্তু দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকা কেন্দ্রে কে গেছে প্রথম এবং দ্বিতীয় সবই কিন্তু লেখা আছে, জানা আছে। তারা বীর, কারণ তারা যেমন দ্বিতীয় যে গেছে জীবন বিসর্জন দিয়েছেন, ফালকন স্কট গেছেন কিন্তু ফিরে আসতে পারেননি, পথে মারা গেছেন। সেইগুলো হলো বীরত্ব। তারপরে আমরা যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেছি, অত বীরত্ব কিন্তু নেই। সে আমি মহাখালী থেকে প্রথম হই কি নাই হই। উত্তর মেরুর গল্প শুনছিলাম, শেষ হয়নি তো? উত্তর মেরুর গল্প। আচ্ছা, ঠিক আছে। উত্তর মেরু
দক্ষিণে যে অ্যান্টার্কটিকা, আপনি জানেন দক্ষিণে অ্যান্টার্কটিকা চলে গেছে, একটা মহাদেশ, খুব বড় মহাদেশ, ইউরোপের চেয়ে বড়, অস্ট্রেলিয়ার চেয়ে বড়, এবং সবচেয়ে উঁচু মহাদেশ। কিন্তু উঁচু মানে সবচেয়ে উঁচু জায়গা ওখানে নেই, সেটা হিমালয় কিংবা ধরেন অন্য জায়গায় এরকম হিসেব, নানান রকমের হিসেব আছে। সমুদ্র পৃষ্ঠ থেকে ধরা একরকম, একদম নিচে থেকে ধরা আরেক রকম, কিন্তু সব পাহাড় ধরে যদি সমুদ্র পৃষ্ঠ থেকে ধরেন, অ্যান্টার্কটিকা সবচেয়ে উঁচু, মানে অনেক পাহাড়ি এটা, কিন্তু কোথাও মাটি পাবেন না। অ্যান্টার্কটিকায় গেলে সব মাটি ঢাকা, বরফে ঢাকা। কতখানি বরফে ঢাকা, কতখানি পুরো এই বরফের চাদরটা 3 কিলোমিটার গভীর। 3 কিলোমিটার, অনেক জায়গায় চেয়েও বেশি। আপনি যদি মাটি চান 3 কিলোমিটার কেটে ফেলতে হবে। কিছু কিছু জায়গায় আছে যে হিমবাহ ভেঙে পড়ে গেলে নিচে পাথর মাটি বেরিয়েছে, যে জায়গাটা ব্যবহার করে ওখানকার বিরল প্রাণীরা। আচ্ছা, এটা গেল, আমি দক্ষিণের কথা বলছি। প্রশ্নটা ছিল উত্তরে, উত্তর মেরু। উত্তর মেরুতে কিন্তু কোনো মাটি নেই, সমুদ্র। এটা উত্তর মহাসাগর, পুরোটাই একটা বিশাল মহাসাগর। এর চারিদিকে কি আছে? একদিকে গেলে কানাডা পাবেন, আরেকদিকে রাশিয়া, আরেকটা ইউরোপের একটু শেষ প্রান্ত, সামান্য ভূমি একেবারে, যেটা হলো নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ডের কোনা। তারপরে মহাসমুদ্র। এই মহাসমুদ্রটাই কিন্তু বরফ জমে আছে, পানি জমে, উপরের বরফ, ভাসমান বরফ। সমুদ্রে তো উপরটা জমে গেলে আর নিচে জমতে পারে না, আপনারা জানেন। বরফ তাপ অপরিবাহী, নিচের পানি তরলি থেকে যায়, উপরে ভাসমান বরফ। এই হলো আপনার উত্তর, এবং এর কেন্দ্রে হলো মেরু। মেরু তো হলো পৃথিবী যার চারিদিকে ঘুরছে সেটাই। তো ওখানে যেতে গেলে তাহলে আপনি যাবেন কি করে? আপনি, যিনি প্রথম গেছেন, পিয়ার, আমেরিকান একজন নেভাল অফিসার, পিয়ার গেছে স্লেজ, কুকুর টানা স্লেজে। জি, বরফের পুরো কুকুর টানা। ওই ইনুইট যারা ওই রকম জায়গাতেই থাকে বরফে, ওই রকম মানে অত গভীরে তো কোনো মানুষ থাকে না, কিন্তু তারা বরফের ভেতরে সারা বছর থাকে। এমন মানুষ যারা বছরে বরফ ছাড়া আর কোনো মাটি দেখে না, যেমন এটা কানাডার কিছু এলাকায় এরকম মানুষ আছে, আর হলো আইসল্যান্ডে। তো ওই ইনুইটদেরকে নিয়ে যারা স্লেজেই চলাফেরা করেন, কুকুরে টেনে নিয়ে যায়, একটা হালকা কাঠের একটা ফ্রেম বানিয়ে ওর ভেতর একটা ইজি চেয়ারের মতো। আমি ওটা নিয়ে একদিন ভ্রমণ করার সুযোগ পেয়েছিলাম ওই উত্তর মেরুতে যাওয়ার পথে, ফেরার পথে। সেই জন্য একদিনের অভিজ্ঞতা আছে আমার কুকুর স্লেজ চালানোর। এখন তাহলে আপনি ওই রকম জায়গায় কিভাবে যাবেন? পিয়ার গিয়েছিল, পিয়ার গেলেন ওই ইনুইট নিয়ে। ও দিনের পর দিন যেতে যেতে মেরুর খুবই কাছাকাছি উনি চলে গিয়েছিলেন, এবং ওই জন্যই ওনাকেই প্রথম মানব ধরা হয়, যদি উনি ঠিক উত্তর মেরুতে পৌঁছাতে পারেননি, সামান্য দূরে। এবং এটা দোষের নয়, উত্তর মেরু পৃথিবীতে স্থায়ী একটা জায়গা, কিন্তু পৃথিবীর উপরে ভাসমান বরফে যদি আপনি যান, সেখানে জায়গাটা স্থায়ী না। এই জন্যই দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকাতে কিন্তু আপনি একটা সাইনবোর্ড দিতে পারেন, একটা বড় পোল পুঁতে বলতে পারেন এটা হলো দক্ষিণ মেরু। উত্তর মেরুতে তা করতে পারবেন না, তাহলে সমুদ্রের নিচে যে মাটিতে করতে হবে। বরফের উপরে করলে ও তো সবসময় নড়ছে, এটা ভাবেন যে আপনি জাহাজে আছেন সমুদ্রের মাঝখানে, ওইখানে কোনো কিছুই নির্দিষ্ট নয়, সবসময় নড়তে থাকবে, ঠিক এই রকম। সেই জন্য ওখানে যে ওনার আমলে সেক্সট্যান্ড দিয়ে মেপে টেপে উনি যেটা উত্তর মেরু বলে ধরেছিলেন, সেখানেই উনি বরফ গর্ত করে এগুলো বানিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, কারণ অত্যন্ত ক্লান্ত ছিলেন। এইরকম একটা ভ্রমণ সোজা ব্যাপার না। উনি যে প্রথমেই বলছেন আগে ঘুম দিই, তারপরে বেরিয়ে ছবি তুলেছেন। আমরা গেছি খুব সহজে, এটা ওনার যাবার প্রায় 100 বছর পরে আমি গেলাম। আমাদেরকে কি করা হলো, আমাদেরকে প্লেনে নিয়ে যাওয়া হলো। প্লেনে নিয়ে
ওখানে প্লেন নামতে পারে মানে বরফের উপরে? বরফের উপরে। আচ্ছা। হালকা প্লেন নামানো হয়, শুধুমাত্র রাশিয়ান কিছু পাইলট এই কাজটা করতে পারে। ফলে বছরে মাত্র একবারই এটা করা হয়, মার্চ মাসে, যখন বরফ খুব নরম হয়নি। বরফ কিন্তু কোনো সময় একেবারে নরম হয়ে যায়, যেমন এখন খুবই নরম, ওখানে কোনো কিছু নামানো যাবে। সবচেয়ে ঘন শক্ত হয় ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে ওখানে এত অন্ধকার, খুব একেবারে রাতের মতো না, কিন্তু বেশ অন্ধকার। ফলে ওখানে যে কিছু করা কঠিন। তাই একটা কম্প্রোমাইজ, বরফও বেশি পাতলা না, আবার দিনের আলো আছে, সেটা হলো মার্চ মাস। তাই মার্চ মাসে ওখানে প্লেন নামানো হয়। এবং এটা আয়োজন করে একটা সংস্থা, ওখানে শুধু একটাই, যে ম্যারাথন দৌড়ানো হয়। এটা একটা বাহাদুরি, লোকে ম্যারাথন দৌড়ে বলতে চায় যে আমি দৌড়েছি। তো আমাদের যেতে হলে আমাদের ম্যারাথন দৌড়াতে হবে, তাই আমরা ওটাতে যোগ দিলাম, কারণ ওইটাই একমাত্র উপায় উত্তর মেরুতে যাবার। আর একটা উপায় আছে, সেটা হলো স্কি করা। স্কি কম্পিটিশন হয় বছরে। স্কি তো আমরা পারি না, আর রাতারাতি শেখাও যায় না, তাই দৌড়াতে আমরা সবাই পারি। ফলে ম্যারাথন, আপনি জানেন ম্যারাথন দৌড়ানো সবচেয়ে সোজা দৌড়, কারণ আপনি ধীরে ধীরে গেলেও হয়ে গেল, আপনার 42 কিলোমিটারই তো হাঁটতে হবে। আপনি কেউ নেই যে পারবে না, এমন লোক নেই। কত সময় লাগবে সেটাই হলো কথা। কিন্তু সময় সাধারণত বেঁধে দেওয়া হয় না, কোন কোন জায়গায় 10 ঘন্টা বেঁধে দেওয়া হয়, ওখানে 10 ঘন্টা বেঁধে দেওয়া ছিল। ফলে 10 ঘন্টায় যে কেউ পারবে। তাই আমরা ম্যারাথন দৌড়েছিলাম এবং হেলিকপ্টারে করে আমাদের উত্তর মেরুতে নামানো হয়েছিল। হেলিকপ্টার মানে না, জাহাজ না, যেটা যাত্রীবাহী হেলিকপ্টার নামে আর কি। কজন আটে একটা হেলিকপ্টারের মধ্যে? ওরা, আমার ঠিক মনে নেই, বোধহয় এক এক হেলিকপ্টারে আমরা ছিলাম 16-17 জন। আমাদের 40 জনের দল ছিল, 2 বার নিয়ে গিয়েছিল, সেই জন্য আমি অনুমান করছি যে 20-এর কম। তো হেলিকপ্টার কেন? তাহলেই আপনি উত্তর মেরুতে নামতে পারবেন, কারণ জিপিএস আছে হেলিকপ্টারে। হেলিকপ্টার ঠিক জানে যে এই মুহূর্তে এই জায়গাটা হলো উত্তর মেরু। ঠিক উত্তর মেরুতেই নামতে হবে। কেন? আঁকা নেই, কোনো কাজ নেই, এটা বাহাদুরি। আপনি ওখান থেকে 5 ফুট দূরে থাকলে কি অসুবিধা, কিন্তু না, এটা একেবারে একেবারে ঠিক উত্তর মেরুতে নামতে হবে। এগুলো পশ্চিমা জগতের এই সমস্ত শয়তানি, এরা আস্তে আস্তে 100 বছর এটা করে ফেলেছে। ম্যারাথন দৌড়ালেন, আপনাকে একেবারে ঠিক ওইটা 1 ফুট যদি কম হয় আপনি বাতিল, আপনার ম্যারাথন হয়নি। এইরকম সব ওনারা করেছেন। যাই হোক, আমাদের অসুবিধা নেই তাতে, কিন্তু অত খুঁটিনাটি দরকার নেই। আমরা যদি আমাদের জিপিএস দিয়ে মেপে যেতাম তাহলে আমরা ওটা সঠিক হতো না, কারণ আমাদের জিপিএস তো অত সঠিক নয়। আমরা তো যে জিপিএস ব্যবহার করি সাদা মাটা, অত নিখুঁত মাপে না। যাই হোক, এই ছিল আমাদের উত্তর মেরুতে যাওয়ার একটা অভিজ্ঞতা। উত্তর মেরু আর এই আমি যে দক্ষিণে অ্যান্টার্কটিকা গিয়েছিলাম, এই 2 ভ্রমণের মধ্যে বিশাল পার্থক্য আছে। উত্তর মেরুতে যাওয়ার কোনো কারণ নেই, শুধু আমি গিয়েছি এই বাহাদুরিটা করার ছাড়া, কারণ ওখানে কিছু দেখা যায় না, বরফ ছাড়া কিছু নাই, কিছুই নেই, কোনো প্রাণী নেই। অ্যান্টার্কটিকা কিন্তু ভিন্ন। অ্যান্টার্কটিকা আপনি বারবার যেতে পারেন, আপনি প্রাণ ভরে যাবে প্রাণী দেখে, কারণ ওখানে যে প্রাণীর যে জগৎ, সেটা পৃথিবীতে আর কোথাও নেই। তার বড় কারণ, পৃথিবীর সব মহাদেশই হয়তো এরকম ছিল মানুষ আসার আগে। যেহেতু অ্যান্টার্কটিকায় মানুষ নেই, পুরোটা প্রাণী দিয়ে ভর্তি। সবকিছু যারা সমুদ্রে বাস করে, যে প্রাণী সমুদ্রে বাস করে, বহু প্রাণী আছে, আমাদের বাংলায় নাম নেই, ইংরেজিতে বলে পেলাজিক। সমুদ্রেই তাদের জীবন, তাদের মাটি প্রয়োজন শুধু বাচ্চা দেওয়ার জন্য। পানিতে বাচ্চা দেওয়া কঠিন, মাছ ছাড়া আর কেউ খুব একটা ভালো পারে না। ফলে পেঙ্গুইন হোক কিংবা সিল হোক, যে কোনো প্রাণী হোক, তার বাচ্চা দেওয়ার জন্য মাটি লাগবে। সেই অ্যান্টার্কটিকায় তারা তাহলে
এই ধরুন নভেম্বর থেকে শুরু হয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 5 মাস প্রাণ চাঞ্চল্যে ভরা। আপনি যে কোনো জায়গায় দাঁড়াবেন, আপনার চোখের সামনে 10 লক্ষ পেঙ্গুইন দেখতে পাবেন। 1 কোটি দেখারও সুযোগ পাবেন হয়তো। আমরা এবার যারা যাবেন, একজন এখানে আছেন আমি দেখতে পাচ্ছি, আরো কি কেউ আছেন আমাদের অ্যান্টার্কটিকা দলে এবার যাওয়ার? না বোধহয়। যাই হোক, আমাদের বাংলাদেশি প্রায় 20 জনের উপরে হবে এবার। এই ডিসেম্বরে যাওয়া হবে আমাদের। আমি বলবো প্রতি জনেরই, একমাত্র তার মধ্যে আমারই দ্বিতীয়বার যাওয়া হবে, আর সবারই প্রথম। জীবনের সেরা ভ্রমণ, অবিস্মরণীয়। অনুতারা কি গিয়েছিল আপনার সঙ্গে অ্যান্টার্কটিকা? এবার যাচ্ছে। অনুতারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি, আমাদের বন্ধু। মানে আমার কাছে বিস্ময়কর লাগে যে অনু কোথায় কোথায় ঘুরে বেড়ায় আপনার মতো আর কি। এই অনুতারের আজকে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন যে আপনার জন্য শুভকামনা, আপনি অ্যান্টার্কটিকা যাচ্ছেন। মানে আমরা যেটা বলছিলাম যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আপনি ভ্রমণ করেছেন, অ্যান্টার্কটিকা ভ্রমণ করেছেন, তো পরবর্তীকালে আপনি প্রকৃতির সঙ্গে, পাখির সঙ্গে কিভাবে জড়ালেন? আমরা সেই গল্পটা একটু শুনতে চাই আর কি, যে পাখি, শুমারি, পাখির প্রতি প্রেম তো আপনার ছোটবেলা থেকেই ছিল। পাখির সঙ্গে, সামগ্রিক কার্যক্রমের সঙ্গে আপনি কিভাবে জড়ালেন? ওই যে আমার জড়ানো কিন্তু সেই হিজলেপট থেকে, আমার গ্রামের থেকে। সেখান থেকে গ্রামে যেই আমার হয়েছে যে পাখি এবং পলু। পলু কি কেউ চেনেন? পলু হলো মাকড়সা। আমার গ্রামে মাকড়সার নাম পলু। পাখি এবং পলু এই দুটো আবিষ্কার করলাম। শহর থেকে গেছি, গ্রামের লোকের কাছে আকর্ষণীয় নয়, প্রতিদিন দেখে, কিন্তু আমার কাছে অসাধারণ। বিভিন্ন রকমের মাকড়সা, এবং ওদেরকে ধরে নিয়ে এসে নিজের বাগানে ছেড়ে দিলে ওখানেই স্থায়ী হয়ে যায়, জাল বানিয়ে প্রতিদিন দেখা যায়। মহা আনন্দ। এটা ঠিক খাঁচায় পালার মতোই। যেখানেই নতুন মাকড়সা দেখতাম, আর বাসা ধরে টান দিলেই চলে আসে, এনে আমি আমার লিচু গাছে, আম গাছে ছেড়ে দিলেই হলো। ওখানে পরের দিনে আমি দেখতে পাবো সেই জাল বানিয়ে বসে। ফলে আমার বিশাল একটা পলু বাগান ছিল। আমার বয়স যখন 6 বছর, আমি বহু লোককে এনে আমি 15-16 জাতের আমার পালা পলু দেখাতে পারতাম। 6 বছর বয়সে বিস্ময়কর। আর পাখি আমি ধরে আনতে পারতাম না, কিন্তু আমার বাগান ভর্তি ছিল। আমার বাড়িতে, আমাদের লিচু গাছে প্রতি সন্ধ্যায় এসে হুতুম প্যাঁচা, যেটা এখন দেখাই যায় না, বাংলাদেশে বিরল হয়ে গেছে, ঈগল আউল এক জোড়া বসে বুম বুম করে গভীর শব্দ করে ডাকতো প্রতি সন্ধ্যায়। সারা বাংলাদেশে খুঁজে আমরা ওটাকে পাই না এখন। আছে, এত সংখ্যা কম যে খুঁজে পাই না। তারা বিলুপ্ত হয়ে যায়নি, কিন্তু সেই একজন কোন গ্রামের ছেলে আর তার লিচু গাছে সন্ধ্যায় আর ঈগল আউল দেখতে পাবে না। অন্য প্যাঁচা আছে 2-1টা। যাই হোক, এইরকম ভাবে আমার শৈশব কেটেছে বলে আমি কিন্তু ছোটবেলা থেকেই পাখি প্রেমী। ফলে পাখি দেখার শখটা, মানে ঘুরে ঘুরে দেখা, সেটা শুরু হয়েছে অনেক পরে। সেটা হয়েছে যখন আমি অনেক বড় হয়েছি, ঢাকায় এসেছি তখন। তাছাড়া পাখির সামনে পড়লেই কেবল দেখতাম, এবং সামনে অনেক পাখি পড়তো। আমাদের ঘরেই বাগানে অনেক পাখি বাসা বাঁধতো, আমাদের শহরেও। এবং আমার শহরের একটা আমার নোংরা একটা অভ্যাস ছিল, খুবই লজ্জা পাই এখন এটা, যে আমি পাখির ছানা ধরে ধরে আনতাম, পালার চেষ্টা করতাম, তারা মারা যেত। এটাই পরিণতি শেষ পর্যন্ত। কোনো বাচ্চাই কিন্তু বহুদিন বাঁচে না, বাচ্চা অবস্থায় মারা যায়, অথবা বড় হয়ে কোনো দুর্ঘটনা ঘটে, বালতির পানিতে পড়ে যায়, পাখায় বাড়ি খেয়ে মারা যায়। ধরে আনাটাই ভয়ঙ্কর খারাপ, কিন্তু তখন আমি বুঝতে পারতাম না, এগুলো করতাম। কিন্তু তারপরে আমি ঢাকা আসার পরে বুঝতে পেরেছি যে পাখি তো বিরল, দেখা যায় না। তাই তখন গাছে তাকিয়ে দেখতে শুরু করেছি, এবং ধীরে ধীরে আবিষ্কার করেছি যে এরকম একটা শৌখিনতাও আছে পৃথিবীতে, বার্ড ওয়াচিং, পাখি দেখা। এটা একটা হবি, এটা মানুষ শখ করে, এবং অসংখ্য বই পত্র, বিশেষজ্ঞ, পৃথিবীতে ব্যবসা পাতি অনেক কিছু আছে, যেটা ধীরে ধীরে আবিষ্কার করেছি। এবং আমি 96 সাল থেকে কিছু বিদেশি, অন্য দেশের মানুষ, অন্য দেশে এটা পাখি দেখা একটা শখ, এই শখটা
হবিটা অনেক উন্নত হয়েছে অন্য দেশে, ইউরোপে, আমেরিকায়। এখন আমাদের দেশে সেটা হয়নি, কিছুটা হয়েছে বোম্বেতে, হয়েছিল আর কি। ধরুন আমি যখন শিশু তখন কিন্তু একজন বিশেষজ্ঞ ছিলেন, আমি জানতাম না, সালিম আলী, বোম্বেতে উনি ছিলেন। উনিও কিন্তু এক বিদেশির কাছ থেকে প্রভাবিত হয়েছেন এই যে অন্তত পাখি দেখাই শখটার প্রতি, কারণ বিদেশিরা এটা শত বছর আগে থেকে এটা করছে। আমার সঙ্গে এরকম একটা বিদেশি পরিচয় হলো, এক না একাধিক, একজনের সঙ্গে হতেই অন্যদের। ডক্টর ডেভিড জনসন, ডক্টর পল থমসন, এরা অসাধারণ। এরা একজন বিশেষজ্ঞ, পানি বিশেষজ্ঞ, একজন ডাক্তার, ডেন্টিস্ট, কিন্তু তারা তাদের এই পেশা করেন 5 দিন, আর 2 দিন কোন ক্রমে পেশার সঙ্গে সম্পৃক্ত নয়, ঘর সংসার নেই, জঙ্গলে কাটান। ওনাদের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই আমি বুঝতে পারলাম যে পাখি দেখতে জঙ্গলে যেতে হয়। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে অল্প কিছু পাখি দেখা যাবে। ঢাকা শহরে হয়তো 150 প্রজাতির পাখি আছে, তার বেশি দেখা সম্ভব হবে না, ভাগ্যে হতে পারে 50 বছরে একটি। কিন্তু বাংলাদেশের যে 700 প্রজাতির পাখি, তা দেখতে হলে অন্তত 70টি ভিন্ন ভিন্ন জায়গায় যেতে হবে, সেটা তাদের আবাস। ওগুলো ওই বিদেশিরা জানতেন, আমি আমার দেশে সারা জীবন কাটানোর পরে জানিনি, কিন্তু কারণ ওনারা ওগুলো খুঁজে বের করেছে। তো তাই আমার বাড়িতে আমি একটা ওই আড্ডার ব্যবস্থা করেছিলাম, মাসিক আড্ডা, ওনারা আসতেন, কারণ ওনাদেরও এই ব্যবস্থা ছিল না, যে ওনারা যে কয়জন ছিলেন বিদেশি বাংলাদেশে এক জায়গায় হতেন না। আমার বাসায় আমি এই আড্ডাটা করাতেই ওনারা আসতেন, এবং কে কি দেখেছে তা নিয়ে বলতেন। এতে আমাদের অনেক দ্রুত আমরা শিখেছি, এবং আমার সঙ্গে যারা যোগ দিয়েছেন তারাও শিখেছেন। এইভাবেই আমি এই পাখি দেখার শখটা সত্যি সত্যি এর গভীরে যেতে পেরেছি অনেক বয়স হয়ে গেলে, যখন আমি ঢাকায় এসেছি। শৈশবে নয়, শৈশবে আমি যে পাখি আমার সামনে পড়েছে তাই শুধু দেখেছি, খুঁজে দেখিনি। চমৎকার বলেছেন। আমি একটা কথা মাথায় করছিল যে আগাছা সম্পর্কে বলেছিলেন শুরুতে, আগাছা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা চিরকালই আগাছাকে অগুরুত্বপূর্ণ ভেবেছি, এবং কাউকে গালি দেওয়ার সময় বলি যে আগাছা, পরগাছা, অমূল ইত্যাদি বলি। কিন্তু আজকে আপনি ধারণাটাই পাল্টে দিলেন যে আগাছা আসলে বলা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রবাদের মতো আছে যে আপনি পেঁচার কথা বলছিলেন, যে পেঁচার ডাক অলক্ষী, পেঁচার ডাক একটু মানুষের জন্য দুঃসংবাদ নিয়ে আসে। এই ধরনের প্রবাদগুলো কি আপনি কিভাবে দেখেন? আসলে বিষয়টা কি? নিশ্চয়ই ব্যাপারে আপনার কোনো পর্যবেক্ষণ আছে? হ্যাঁ, প্রবাদ সারা পৃথিবীতে আছে, কিন্তু আমাদের দেশে এই অঞ্চলে শ্রীলঙ্কা থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, বেঙ্গল, এখানে এই প্রবাদগুলো খুবই দুঃখজনক, পাখির জন্য ক্ষতিকর, মানুষের জন্য। দুর্ঘটনাক্রমে এগুলো সব খারাপ সংকেতই বয়ে নিয়ে আসে। ইউরোপে বেশিরভাগ জায়গায় তা নয়, পেঁচা হলো ভালো। বেশিরভাগ জায়গায় পেঁচা যদি দেখে তাহলে আপনার দিনটা ভালো যাবে। ওটাও ভুয়া, ওটা ভুল। আপনি পেঁচা দেখেন কি না দেখেন, তার উপরে আপনার দিন ভালো না মন্দ যাবে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ওনারা বলতেন পেঁচা দেখা ভালো। পৃথিবীর বহু দেশেই তাই, আমাদের হলো উল্টো, খারাপ। শুধু খারাপই নয়, কোনো কোনো পেঁচা যদি ডাকে আপনি আপনার ঘরে কেউ না কেউ মরে যাবে, এবং আসলেই মারা যেত। আমি এনে অনেক লেখালেখি করেছি। ধরুন তখনকার দিনের কথা, বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ লেগেই আছে, ডাক্তার নেই, ওষুধ নেই। ধরুন আজ থেকে 100 বছর আগের কথাই ভাবুন, আপনার বাচ্চাটার জ্বর এবং অনেক তাপ, বাবা মা পাশে বসে আছে, এবং পাশের গাছে একটা পেঁচা ডাকলো টু। আমাদের একটা নিম পেঁচা আছে, সব গ্রামে আছে, সেরকম টু করে ডাকে। 2 মিনিট পর পরই বলে টু, কারণ ওরা তো অন্ধকারে আমাদের চেয়ে ভালো দেখে, কিন্তু একেবারে দেখতে পাই না, শুধু জোড়াকে বলে। সেই জন্য আমি কিন্তু দূরে যাইনি, জোড়াকে কাছে রাখতে হবে, তো সেই জন্য এই আওয়াজটা দেয় ছেলেটা। বাঙালির কাছে এটার অর্থ হলো নিম। টু তো পাখির শব্দ আর মানুষের শব্দ মধ্যে অনেক তফাৎ বলে আমরা বহু রকমের ব্যাখ্যা করতে পারি। কেউ বলে কেউ কু, কেউ বলে টু। যাই হোক, বাঙালির কাছে মনে হয়েছে নিম, এই জন্যই নিম পেঁচা। সে বলছে নিম, অর্থাৎ মানে নিমু,
মানে নিয়ে যাব, নিজেরা বানাইছে আর কি। প্রাণ নিয়ে যাব। নিম যদি ডাকে আপনার প্রাণ, কারো না কারো প্রাণ যাবে, কারণ সে প্রাণ নিতেই আসছে, এসে বলছে নিমু। আপনি ভাবেন ওই পিতামাতার কথা, যার সন্তানটা জ্বরে ভুগছে আর তারা শুধু প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, আর এসে সবার জবাব দিল নিম। ওই ছোট বাচ্চাটা যদি 7 দিনের মধ্যে মরে যায়, তারা নিশ্চিত যে এই আমি জানতাম, যদি না মরে যায় তাহলেও কিন্তু বিশ্বাস নষ্ট হয়নি, এই গ্রামে কেউ না কেউ মরে গেছে নিশ্চয়ই, নিম তো ডেকেছে, এবং গ্রামে তো মরছে। তখন মৃত্যু ছিল অনেক, আমাদের মতো এত বিরল কিছু ছিল না, আমাদের কাছে মৃত্যু অনেক প্রতিদিন আসে না। তখন কলেরা ছিল, বসন্ত ছিল, আরো বহু রকমের মহামারী ছিল, মৃত্যু প্রতিদিনের হিসেবে। বাড়িতে 10টি বাচ্চা আছে, শেষ পর্যন্ত 40 বছর বয়স হচ্ছে 2 জনের, এইরকমই ছিল। তো ফলে তখন লোকে এই ধরনের গল্প বানিয়েছে, তাতে মানুষেরই কষ্ট বেড়েছে, প্যাঁচারও কোনো ভালো হয়নি। এবং অনেক জায়গায় এই জন্য প্যাঁচা আজও কিন্তু মেরেই ফেলা হয়। তো এরকম অনেক অনেক প্রবাদ আমাদের এখানে পাখি সম্বন্ধে হয়েছে, বিশেষ করে প্যাঁচাটা ভালো হয়নি। গল্প শেষ। শকুন সম্পর্কে তো একটা নেতিবাচক প্রচারণা আছে, কাউকে আমরা শকুন গালি দিচ্ছি। শকুন কিন্তু আগে গ্রামে মারা হতো, যেমন আমরা হাসান আজুল হকের একটা গল্পের মধ্যে সম্ভবত আত্মজয় একটি করবি গাছ নাকি না শকুন গল্প, শকুনই গল্প আমরা দেখেছি যে দুইটা ছেলে কিভাবে একটা শকুনকে খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। মানে শকুনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণটা আপনি কি মনে করেন, কিভাবে দেখেন? না, শকুনের কথাই মনে পড়লো যে এই যে আমরা বলছি পাখির সম্বন্ধে নেতিবাচক ধারণা, এগুলো কিন্তু অতি প্রাচীন নয়। এটা আমাদের দাদা আমলে ছিল, তার দাদার আমলে হয়তো ছিল, কিন্তু তাই বলে চিরকালই ছিল তা নয়। শকুনকে আপনি জাতকের গল্পে তো কোনো খারাপ একটা গল্প পাবেন না শকুনের, ওটা তো আমাদের দেশেরই গল্প। সেই জন্য আমি বলছি চিরকালই এটা খারাপ চোখে দেখা হতো তা নয়। এটা পরবর্তীকালে এসছে হয়তো এক সময় যে শকুনকে খারাপ দেখা হয়েছে। শকুনকে আপনি রামায়ণে দেখুন তো, তাহলে সে সীতাকে রক্ষা করে দিয়ে সে প্রাণ দিল, ওই রকম। তাহলে শকুনকে সবসময় খারাপ দেখা হতো তা নয়, কারণ মানুষ তো দেখেছে যে শকুন তো কারো ক্ষতি করছে না, কোন জীবিত প্রাণী সে ধরে না, তাহলে ক্ষতি কি করে হলো? মরে গেলে তাকে সেই মৃতদেহটা সরালে তো আমার ভালোই হলো। আমি তো মৃতদেহ অত ভালো সরাতে পারি না, সবসময় আমি বনে যত প্রাণী মারা যাচ্ছে আমি তো যে সরাচ্ছি না, কিন্তু তার দেহে ডিকম্পোজিশন, ব্যাকটেরিয়া এসে খেয়ে ফেললে পানি বাতাস দূষিত হচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেজন্য লোকে জানতো যে শকুন উপকারী। আমার মনে হয় আগের দিনে বাংলাদেশে শকুনকে খারাপ চোখে দেখা হতো না, হয়তো গত 1000 বছর ধরে হচ্ছে, হয়তো আমি অনুমান করছি, মানে এটা সাম্প্রতিক কালের ঘটনা, 5000 বছরের নয়, অন্তত জাতকের গল্পে তো আমি পাইনি। শকুন আমাদের জন্য অত্যন্ত উপকারী, ফলে শকুন সম্বন্ধে এখন আর বাংলাদেশে খারাপ ধারণাটা নেই, কারণ শকুন প্রায় শেষ হয়ে গেছে। আমরা রক্ষা করার কঠিন চেষ্টা করছি, সম্ভবত আমাদের চেষ্টা ব্যর্থ হবে, কারণ এখন প্রায় 270 শকুন আছে, টিকে থাকবেন সম্ভবত। ফলে মানুষের এখন বরং শকুনের প্রতি মমতাই হয়েছে এবং শকুনের পক্ষেই বলার লোক বেশি। আমরা যদি একটু কৌতূহলের সঙ্গে জানতে চাই, মশাও কিন্তু এক ধরনের মানে পাখি, উড়তে পারে আর কি, জানার জন্য, কৌতূহলের জন্য যে মশা আসলে মানুষের কোনো উপকার করে কিনা, প্রকৃতির কোনো উপকার করে কিনা। হ্যাঁ, মশা কীট পতঙ্গ, পৃথিবীতে বহু হাজার হাজার রকম পতঙ্গ আছে যারা উঠতে পারে, এবং পাখির বহু আগে থেকেই এরাই উড়ে বেড়ায়, তাই না? উড়ে বেড়ায়, বহু প্রাণী ওড়ে, সুতরাং উড়লেই পাখি হয় না। মশাও অনেক রকমের পতঙ্গ, কেমন, এবং পৃথিবীতে মশা না থাকলে বহু প্রাণী মারা যাবে, বহু পাখি শেষ হয়ে যাবে। কেমন কেমন? যারা মশা খেয়েই বেঁচে থাকে। মশা তো বহু প্রাণীর খাবার, আবার মশাও কিন্তু মেরে ফেলে, তাই না?
মশা, বহু রকমের মশা আছে, মশাও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই যারা মশা নিয়ে কাজ করেন, একজন লোককে আমি চিনতাম যিনি মশা গবেষণা করতেন, উনি বেঁচে নেই এখন। ওনার কাছে আমি শুনেছি আজ থেকে 20 বছর আগে যে ঢাকায় 30 প্রজাতির মশা ছিল। উনি তখনকার কথা বলছি আমি, 2005 সালের কথা। উনি বলেন যে 10 প্রজাতি মাত্র উনি পাচ্ছেন, বাকি 20 প্রজাতি ঢাকা থেকে বিলীন হয়ে গেছে। সেই জন্য মশাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা সব কীট পতঙ্গ শেষ করে ফেলেছি। মশা সাথে আরো অনেক মশা, পুরো সম্পূর্ণ পৃথিবী থেকে আমরা বিলুপ্ত করতে পারি। এখন এই প্রযুক্তি আমাদের হাতে। গত 5-6 বছর ধরে আপনাদের কারো হয়তো জানা আছে, সেটা হলো মশা পুরুষগুলোকে নপুংসক করে ছেড়ে দিলে 1 বছরের মধ্যে অথবা 2 বছরের মধ্যে মশা ওই এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাবে, আর মশার ছানা হবে না। সেটা করা যায়, একটি দ্বীপে করা হচ্ছে, এই মুহূর্তে করা হচ্ছে। ওই দ্বীপে একটা পাখি একদম বিলুপ্ত করে ফেলেছে মশায়, বলেই এই কাজটা করা হয়েছে। বিমান থেকে সেখানে গত কয়েক সপ্তাহ আগেই 10 কোটি মশা ছাড়া হয়েছে। এই 10 কোটি ছেলে মশা। কোথায় এটা? এটা হাওয়াই দ্বীপের একটা দ্বীপে। হ্যাঁ, ওই দ্বীপে, ছোট ছোট দ্বীপে একটা অসুবিধা কি হয়, যে ওখানে যে প্রাণীগুলো গড়ে উঠেছে অন্য কোথাও নেই। ওরা কি করে বেঁচে ছিল ওখানে? যেহেতু ওখানে মানুষ ছিল না বলে, মানুষ যে জিনিস, যে কীট পতঙ্গ পশু পাখি নিয়ে যায় তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতো না। এখন যদি নিয়ে যে, যেমন ওখানে কিন্তু এককালে মশা ছিল, কিন্তু তাতে পাখির কোনো ক্ষতি হচ্ছিল না। এখন ক্ষতি হচ্ছে কেন? মানুষ গেছে বলে। মানুষ ম্যালেরিয়া নিয়ে গেছে। মশার গায়ে তো আর ম্যালেরিয়া নেই, ওকে অন্য জায়গা থেকে নিতে হয়। ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে কামড়ালেই কেবল সেই মশার গায়ে ওই জীবাণু, এটা একটা ফাঙ্গাস বোধ হয়, কিংবা ওই ধরনেরই, এখনো নিশ্চিত না কোন ক্যাটাগরিতে ফেলা যাবে ম্যালেরিয়াকে, সে ঢুকে পড়ে। তো এইভাবে ওখানকার মশার গায়েও ম্যালেরিয়া চলে গেছে, এবং ম্যালেরিয়া দিয়ে আক্রান্ত হয়ে 7 প্রজাতির পাখি ওখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই 8ম প্রজাতিকে রক্ষা করার জন্য এখন এই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমি বলছি অন্য কারণে, যে আপনার মশার প্রশ্নে আমাদের হাতে এখন প্রযুক্তি আছে, কিন্তু মশাকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়া পৃথিবী থেকে, কিন্তু আমরা করি না, কারণ আমরা জানি না করে দেওয়ার পর কি হবে। এই যে বিপদ, ধরুন পৃথিবীতে কত লক্ষ টন মশা হয় প্রতি বছর, কয়েক কোটি টন হয়। আপনার কাছে মশা এতটুকু মনে হতে পারে, কিন্তু সারা পৃথিবীর হিসাব নিলে কয়েক লক্ষ কোটি টন প্রতি বছর। এই মশাগুলো কোথায় যায়? অনেকেরই আহার। এটা মশা কোথায় থাকে? মশা কোথায় বাস করে বলেন তো? পানিতে। ওর জীবন তো পানিতে। তার মানে পানিতে কে থাকে আর সবাই তারা খায় না? তার মানে আপনি মাছ খাচ্ছেন, ও মশা খাচ্ছে, আমরা ওটা খেয়ালই করি না। ও কয়েকটা মশা যখন সে প্রজননের জন্য পানির উপরে ওঠে, উড়ে ওঠে, তখন আমাকে কামড়াতে পারে। তাও মেয়েগুলো, ছেলেদের দোষ দিন না, ওদেরকে বাঁচতে দেন। যাই হোক, তাহলে এই যে কোটি কোটি টন মশা অন্যের খাদ্য, তো সেই জন্য আমরা যদি এখন প্রযুক্তিটা হাতে পেয়েছি, ওই একটি দ্বীপে ব্যবহার করা হচ্ছে, তাও অতি সাবধান হয়ে, ওই দ্বীপে কি হয় তারপরে দেখতে হবে, তাই না? ওইভাবে সেই জন্য মশা কি কি উপকার আমাদের করে, সেই তার তালিকা না করে আপনি এইটুকুন বললেই তো যথেষ্ট। মশার জীবন কোথায়? পানির নিচে 7 মাস। সেই 7 মাস পানিতে থাকে, পানির আর সব প্রাণী তাকে খেতে পারে, তাহলে ওর খাবারের হয়তো অভাব হয়ে যাবে, তাই না? মশা, যত মশা পানিতে থাকে তার একটা ছোট অংশ সাবালক হয়ে উড়ে আসতে পারে, তাই না? আর বাকিরা তো সবাই পারছে তা নয়, 80% অন্যের পেটে চলে যাচ্ছে। ওরা কিন্তু অভুক্ত থাকবে। এরপরেও কি আর জানার দরকার আছে যে মশা
কি কিভাবে আমাদের উপকার করে আমরা জানি না, কিন্তু তালিকাটা দীর্ঘ হতে বাধ্য। আপনার এই বক্তব্য শোনার পরে সিটি কর্পোরেশন যদি কোনোভাবে শুনতে পারে, ও মশার নিধন বন্ধ করে দেবে, ওর একটা স্কুইজ পাবে আর কি সে। হ্যাঁ, মশা নিধন করতে আমি বলি না, মশা থেকে আপনি নিজেকে প্রতিরক্ষা করেন। কিভাবে সম্ভব? আমি সারাক্ষণ কি খুঁজে বের করতে মানুষ এটা পারে না, অসম্ভব। যে আমি ধরেন আমি বাঘ থেকে নিজেকে রক্ষা করতে বাঘ মেরে ফেলি তা মোটেই না, আমরা খুঁজে বের করি, নইলে মানুষ আছে কি করে পৃথিবীতে? বাঘ সিংহ কত ছিল, লক্ষ লক্ষ, তার মধ্যে মানুষ ছিল, কিন্তু মেরে ফেলে নয়, সে খুঁজে বের করেছে। সম্পূর্ণ অজ্ঞ মানুষ, অন্তত আমাদের হিসেবে অজ্ঞ, বের করে ফেলেছে যে চারিদিকে সিংহ, কিন্তু আমি বেঁচে থাকবো কিভাবে, আমি বের করব। আমি এম্বোসালি আফ্রিকার একটা প্রাকৃতিক অঞ্চলে আমরা গেছি, যেখানে চারিদিকে সিংহ। আমরা কিন্তু একটা খাঁচার মধ্যে, তার মানে গাড়িতে দেখতে কেবল যেতে পারে, তার জানলাও কিন্তু খোলা যায় না, আমরা ছাদের উপরে কাটাই মুখ বের করে দেখি যেখানে সিংহ হাঁটছে। যেতে যেতে দেখি একজন মাসাই, সে একটা লাঠি হাতে নিয়ে 2000 ভেড়া নিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, মানে হচ্ছে গাইড, কারণ কোন সিংহ ওকে আক্রমণ করবে না, ও জানে যে আক্রমণ করতে গেলে সিংহ মারা পড়বে, ওই একটা লাঠি দিয়ে সিংহ মারতে পারে সে। সেই জন্য আমরা জানি সিংহের হাত থেকে কি করে বাঁচতে হয়। হঠাৎ আমরা মশার হাতে অসহায় হয়ে গেলাম। আমরা আসলে ওইভাবে দেখছি, আমি ভাবছি শেষ করে দাও, এটা এখানে সাপ রাখা যাবে না। এখন বাংলাদেশে আর একটা কথা উঠেছে, তাই না? না, আমরা সাপ আমাকে কামড়াবে, আমি মরে যেতে পারি, সাপ রাখাই যাবে না। মশার ব্যাপারেও তাই বলছি। এখন মানে আমরা নিজেদেরকে এত অসহায় মনে করছি, কিন্তু আমরা এত অসহায় ছিলাম না। আমরা সাপ, বাঘ, মশা সবকিছুর মধ্যে বেঁচে ছিলাম কত বছর? 60 লক্ষ বছর, 60 লক্ষ বছর টিকে আছি। হঠাৎ আজকে আমরা অসহায় হয়ে গেলাম যে ওদেরকে নিপাত করতে হবে, যখন আমরা দেখতে পাচ্ছি যে নিপাত করলেই বরং আমরা বিপদে পড়ব। কিন্তু রাসেল ভাইপার যেভাবে উৎপাত শুরু করেছে, মানে মানুষ মারা যাচ্ছে, মানুষের অস্তিত্ব টিকে রাখার জন্য আমি আপনার কাছ থেকে উত্তর চাচ্ছি না, আমি জাস্ট কাউন্টার একটা প্রশ্ন দিচ্ছি। রোড অ্যাক্সিডেন্টের চেয়ে তো কম মরে যাবে, এই চমৎকার। রোড অ্যাক্সিডেন্টের চেয়ে কম তো ভাইগারে মরতেছে না, আমরা চাই যে একজনও না মরুক, কিন্তু সেজন্য কি করব? সাপ মেরে তো বিপদ বাড়বে। এখন রাসেল ভাইপার কামড়াচ্ছে কারণ আমরা সাপ মেরে ফেলেছি বলে, রাসেল ভাইপারের শত্রু নেই বলে, তাই না? আমরা যদি রাজগোখাকে বাঁচতে দিতাম, রাজগোখা তো মানুষকে কম মারে, কারণ সে দিনের সব সাপ খেয়ে বেড়ায়, মানুষকে সে ভয়ও পায় না। সাপ খেয়ে বেড়া বলছেন? রাজগোখা সে সাপ খায়, তার কাজই হলো সাপ খাওয়া, ছোট ছোট সাপ খাওয়া। না না, সব সাপ খেয়ে বলতে পারে, তার কাছে রাসেল ভাইপার কিছু না। কিন্তু যাই হোক, আমি এটা বলছি এই জন্য যে আমরা কিন্তু মারলেই আমরা বিপদ থেকে উদ্ধার পাই না, বরং আমরা মানুষকে শিখাতে পারি যে সাপের সাথেও কি করে বেঁচে থাকতে হয়, সাপ কি করে চিনতে হয়, কোন জায়গায় গেলে সাপে কামড়াতে পারে, সাপের দিকে লক্ষ্য রাখতে হবে কি করে, ইত্যাদি ইত্যাদি বহু কাজ যেটা আমরা জানতাম, এখন আমরা ওটা জানতে চাই না, জানাতে চাই না, কারণ আমরা অন্য একটা উপায় বের করেছি, ওদেরকে ধ্বংস করে ফেলো। খুবই সোজা, কারণ আমাদের হাতে বন্দুক আছে, লাঠি আছে, অস্ত্র আছে, শেষ করে ফেলতে চাই। সেটা যে সমাধান নয়, তারা আমরা প্রতি পদে পদে থেকে শিখেছি যে এটা সমাধান নয়, একটাকে মেরে ফেললে অন্যটার সংখ্যা বাড়ে। সেই জন্য আমি বলবো, এমনকি সাপের ক্ষেত্রেও, মশার ক্ষেত্রেও বরং চট করেই বলে ধ্বংস করে ফেলাটাই সমাধান না মনে করা, সমাধান খুঁজে বের করতে হবে। এরা নতুন আসে নাই, কিন্তু মশাও পৃথিবীতে নতুন নয়, সাপও নয়। সাপ আমাদের চেয়ে অনেক আগে থেকেই পৃথিবীতে আছে, আমরা সাপের সঙ্গেই ছিলাম। এর চাইতে অনেক বেশি প্রজাতির সাপ ছিল, অনেক বেশি পপুলেশনও ছিল সাপের, আমরা খুবই ভালো টিকে ছিলাম। আমরা সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি এবং আমাদের জীবনযাপনের পদ্ধতি বদলে ফেলেছি। আমরা অসহায় অজ্ঞ হিসেবে বাঁচতে চাই এখন। তাহলে আমরা যদি মনে করি যে এই
বই পড়া চতুর লোকটি হলো সমাজের শত্রু, মেরে ফেলো ওদেরকে, এরকম একটা একটা দৃষ্টিভঙ্গি হয়েছে বলে আমার মনে হয়। সাপ আমাদের শত্রু, মশা আমাদের শত্রু, ওদের ধ্বংস করো। আমি বরং বলবো যে না, আমরা অনেক অনেক কিছু জানি, আমরা জানি কি করে আমাদের রক্ষা করতে হয়, আমাদেরই খুঁজে বের করতে হবে। হবে এরকম না যে আমি সমাধানটা দিয়ে দেবো। আমি বলবো আমরা সবাই খুঁজে বের করব যে পৃথিবীতে সাপ টিকে থাকবে, মশা টিকে থাকবে, আমিও টিকে থাকবো। চমৎকার। মানে আমার এটা আমাদের জানাই ছিল না যে যে আমরা রাসেল ভাইপারের শত্রুকে মেরে ফেলেছি বলে সে আমাদেরকে আক্রমণ করছে। মানে চমৎকার ব্যাখ্যা করলেন। জ্ঞানী মানুষদের সঙ্গে বসলে আমাদেরকে তো সে আগ বাড়ায় আক্রমণ করে না, আমরাই তার কাছে যখন সে তো যাচ্ছি প্রচন্ড অলস টাইপের। অলস টাইপের। জি, যেটা হয় যে আপনি তাকে দেখার পরে যখন আক্রমণাত্মক হচ্ছেন জি, জি। তখনই সে react রাইট, রাইট। আমরা যেমন ধরুন আপনি বলেছিলেন যে ছোটবেলায় আপনার পাখির ছানাদেরকে নিয়ে যখন আপনি পালার চেষ্টা করতেন, এই প্রসঙ্গে আপনি বলেছেন। আমরা দেখি যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং সারা পৃথিবীতেই পাখি পোষার খাঁচার মধ্যে একটা রীতি আমরা দেখতে পাই। আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে পাখিকে খাঁচায় বন্দী করে রাখা কতটুকু যৌক্তিক, প্রকৃতি বিরুদ্ধে কিনা, এটা আপনার দৃষ্টিভঙ্গি কি? এটা ভালো এবং মন্দ, আমরা যা কিছু গৃহে পালি সবার মধ্যেই তাই। গরু ছাগল থেকে শুরু করে আমরা ঘরে পালি না, মোটেই ভালো কাজ নয়। আবার এছাড়া চলেও না জীবন। এমনকি যারা গরু ছাগল খাবার জন্য পালে না, তাদের জন্য ভালো না, তারা জাস্ট শখে পালে। যেমন আমরা কুকুর বিড়াল তো খাই না, কিন্তু পালি। কিন্তু বেরোতে পারছে না, সেটা যাই হোক, বেরোতে পারছে না। আমাদের কুকুর বিড়াল কিন্তু বেরোতে পারে না, চক্রে বাধা দেয়। ঘরের বাইরে যেতে পারে শুধু, সেটা তো বেরোনো হলো না। ওর জীবন অন্যরকম ছিল, আমরা তো ইতিমধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। সুতরাং খাঁচা আর বাড়ি একই, কিন্তু ওইভাবে দেখবেন যে আপনি পাখিকে শুধু একটা খাঁচার মধ্যে দেখছেন বলে আপনার কষ্ট লাগছে, কিন্তু গরু ছাগল কুকুর বিড়াল তো একই ব্যাপার। ওর জীবন আমি অত্যন্ত সীমিত করে ফেলেছি। একটা বনু গরু কি এরকম ভাবে বাঁচে যেভাবে আমার গরুটি গ্রামে বাঁচে? মোটেই না। আমার কুকুরটি যে এটা কি কুকুরের জীবন? কুকুর ছিল নেকড়ে, কি চমৎকার একটা জীবন, আমি ওর জীবনটা ধ্বংস করে ফেলেছি, কি রকম সীমিত করে ফেলেছি। ওইভাবে দেখুন পাখির বেলায় তাই। পাখি অনেকে ঘর ছেড়েও পালে, গাছেও চলে যায়, অনেকে খাঁচায় পালে। কিন্তু কথা হলো সব গৃহপালিত প্রাণীরই জীবন একটা করুণ জীবন, যদি আপনি ওই দৃষ্টিভঙ্গিতে দেখেন। কিন্তু আবার মানুষ তো মানুষই, অনেক শৌখিন একটা প্রাণী এটা। এমনকি বুনো মানুষও ভয়ঙ্কর শৌখিন প্রাণী, তার জীবনের 90% শখ দিয়ে তৈরি। শুধু আমাদের না, আমাদের তো 99% শখে। বুনো মানুষেরও তাই, তার খাবারের জন্য এতটুকু শ্রম লাগে, আত্মরক্ষার জন্য আরো অনেক বেশি শ্রম লাগে। বাকি সব সে সারাদিন ব্যস্ত থাকে এই সমস্ত শৌখিনতা দিয়ে। এই প্রাণীটা আনবে, ওইটাকে পালবে, এই করবে, সেই করবে, সেটা করেছে সে লক্ষ বছর ধরে। তো আমাদের এটা, মানুষ ওই রকমের প্রাণী যে শুধুমাত্র প্রয়োজনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে না, অনেক ছড়িয়ে দেয় জীবনকে। তার মধ্যেই একটা যে আমি অ্যাকুয়ারিয়াম বানিয়ে মাছ পালবো। আরে হতভাগে, ওর তো নদীতে সাঁতরানোর কথা, আমি অ্যাকুয়ারিয়ামের মধ্যে আবদ্ধ করে ফেললাম। কিন্তু আমরা ওইটা দেখে কষ্ট পাই না, ও তো পানিতেই আছে, মাছ তো পানির প্রাণী। মোটেই তা নয়। পাখিও তো এক, পাখি তো বাতাসের প্রাণী, খাঁচার মধ্যে বাতাস আছে তো, শুধু বাতাসের কষ্ট সে পাচ্ছে না। ওর জীবন সীমাবদ্ধ খাঁচাতে। মাছেরও অ্যাকুয়ারিয়ামে জীবন সীমাবদ্ধ। আপনার গরু ছাগল কুকুর এবং বিড়ালটির জীবন অত্যন্ত সীমিত, করুণ জীবন। কিন্তু আমি তো আবার আনন্দ পাচ্ছি কিছুটা হলেও, এবং আমি করিনি শুধু, লক্ষ লক্ষ বছর আগে আমার পূর্বপুরুষ করেছে। তো ওইভাবে দেখুন, তাহলে আপনি এটাকে একেবারে 100 ভাগ খারাপও বলবেন না, 100 ভাগ ভালো বলবেন না। কিন্তু ধরুন গরু আমাদেরকে দুধ দিচ্ছে, মাংস দিচ্ছে, চামড়া দিচ্ছে। চিড়িয়াখানায় কেন আমি বাঘটাকে বন্দি করে রাখলাম, সিংহটাকে বন্দি করে রাখলাম? এটার কোনো যৌক্তিকতা আছে কিনা? অনেক বেশি প্রয়োজনীয়, আপনাকে আনন্দ দিচ্ছে। খাবারের চাইতে আনন্দ বেশি প্রয়োজনীয় না? খাবার তো এতটুকু দরকার হয়। আপনার আনন্দ যে দেখে আনন্দ পেলেন, সেই জন্য এটা হয়েছেও তো, সেই জন্য আপনার বাচ্চাটিকে নিয়ে দেখালেন যে এই দেখো সিংহ,
নইলে কবে সে দেখতো সিংহ? কোন বনে যে সিংহ দেখতো? কোনোদিনও দেখতে পেত না। তাই আমরা করেছি যে আমরা আমাদের শৌখিনতার জন্য এটা করেছিলাম। এখন ওইটাকে এরকম ভাবে বিস্তৃত করেছি। কোনোটাই এটার 100 ভাগ খারাপ নয়। এটা আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন এটার ভালো দিক আছে, তাই এটা আজও টিকে আছে। এবং আমরা নিজে থেকে এটা করিনি, আমাদের পূর্বপুরুষরা করেছিলেন। এখন যেটা করতে পারি আমরা এই সবকিছু জানার পরে, যে এর মধ্যে একটা ব্যালেন্স আনা, যে আমরা বেশি করব না, খারাপও করব না, আমরা এমন ভাবে করব না যে ওই প্রাণীটিরই একেবারে প্রকৃতি থেকে ধরে এনে। এখন চিড়িয়াখানায় কোন প্রাণী রাখা হয় দেখেন, পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই চিড়িয়াখানাতেই ওর জন্ম হয়েছে। এক চিড়িয়াখানা থেকে আর এক চিড়িয়াখানায় নেওয়া হয়, ওকে ছেড়ে দিলে ও বাঁচবেই না। আপনার কুকুরটির মতোই, আপনার কুকুরটি নিয়ে সুন্দরবনে ছেড়ে দিয়ে আসেন তো, ও তো এককালে এরকম যে একটা বনেই ছিল, কিন্তু এখন আর বাঁচবে না। ও পরের রাত্রেই ও বাঘের পেটে যাবে। সেই জন্য ওই রকম প্রাণী যেটা আহত হয়েছে আর কোনোদিনই বনে ফেরত দেওয়া যাবে না। চিড়িয়াখানায় জন্ম হচ্ছে, এদের দিয়েই চিড়িয়াখানাটা টিকিয়ে রাখা হয়েছে। পৃথিবীতে বহু চিড়িয়াখানা আছে এবং এখান থেকে কয়েকটি ভালো কাজ উপকার আমরা পাই। এখনো আমি আমার সন্তানকে দেখাতে পারি এগুলো নিয়ে, যাতে সে সহজেই চিনে ফেলে। আর একটা হলো এর উপরে অনেক গবেষণা করতে পারি, কারণ এখন আমাদের বহু প্রাণীকেই টিকিয়ে রাখার জন্য পৃথিবীতে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে তাদের সম্বন্ধে আমাদের জ্ঞান দরকার। জ্ঞান তাদের সম্বন্ধে জানতে না পারলে টিকিয়ে রাখা যাবে না। এবং সেই জ্ঞান অনেকখানি আমরা পাই এই যে যাদেরকে আমরা আটকে রেখেছি কোনো না কোনো কারণে। এইরকম চিড়িয়াখানা, বেশিরভাগ চিড়িয়াখানায় এখন কিন্তু বেশিরভাগ দেশেই আপনি বন থেকে ধরে এনে রাখতে পারবেন না। এমনকি আমাদের দেশে যে বাঘগুলো আছে একটিও বন থেকে ধরা নয়, বেআইনি এটা, তাই না? আজ থেকে 30 বছর আগে তা ছিল না। তখন কাগজে বিজ্ঞাপন দেওয়া হতো যে বাঘ কেনা হবে, ধরে বন থেকে ধরে এনে দেয়। আমাদের বন থেকে এই তো 30-35 বছর আগের কথা, এখন নয়। এখন অনেক বদলে গেছে, পৃথিবী বদলে গেছে। আপনি বাংলাদেশের পৃথিবীর অনেক জায়গায় ভ্রমণ করেছেন, বাংলাদেশের অনেক জায়গায়, অনেক জেলায়, সব জেলায় মোটামুটি আপনি গেছেন আর কি। এখন সবচেয়ে বেশি কোন জেলায় বা কোন জায়গায় আপনি বৈচিত্র্যপূর্ণ পাখি দেখতে পেয়েছেন? আচ্ছা, আমি বাংলাদেশের এলাকায় বড় তফাৎ আছে। প্রথম সবচেয়ে সেরাটা দিয়ে শুরু করি। আমাদের প্রাকৃতিক সম্পদে সবচেয়ে সমৃদ্ধ একটা অঞ্চল আপনার নামেই চিনবেন, সুন্দরবন। এর চেয়ে সমৃদ্ধ কিছু নেই এদেশে। সে গাছের কথা, উদ্ভিদের কথা বলুন আর প্রাণীর কথাই বলুন। কারণ এই একটা জায়গা আমরা খুব বেশি বিকৃত করিনি, এটার ভেতরে ঢুকিনি, খুব বেশি নয়। মোটামুটি এই 500 বছরে বড় পরিবর্তন হয়নি, বিশেষ করে বাংলাদেশ অংশ। সুন্দরবন কিন্তু পশ্চিমবঙ্গেও আছে। পশ্চিমবঙ্গের বহু জায়গায় মানুষের বসতি করেছিল ব্রিটিশ আমলে, কারণ ব্রিটিশের কথা ছিল মানুষ বসলেই তো ট্যাক্স পাবো, বাঘ তো ট্যাক্স দেয় না। ওরা ওখানে বসতি করেছিল। ভাগ্যিস আমাদের অঞ্চলে এটা হয়নি। এবং আমাদের সুন্দরবন আমরা ভালোবাসি, সারা দেশ এই দেশকে ঝড় বাদল থেকে রক্ষা করে, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে, সে মানুষ সেটা জানে। এবং এখানে বাঘ আছে বলে এবং নোনা পানি বলে এখানে বসতি করাও কঠিন। এটা রক্ষা হয়েছে অবিকৃত ভাবে। সেই জন্য এখানকার উদ্ভিদ বিকৃত কম, প্রাণীও তাই। এরপরেই হলো মানে সুন্দরবনের পরেই হলো বৃহত্তর সিলেট বিভাগের কথা যদি বলেন, এই যেখানে একটু উঁচু নিচু জায়গা, পাহাড়ি, খুব পাহাড় বলা যায় না, টিলা আছে, যাই হোক উঁচু নিচু, ফলে এখানে পাহাড়ি বন যেটা পাতা ঝরে না সেই রকম বন ছিল, এখন প্রায় শেষ হয়ে গেছে। এবং কিছু বাঁশ ছিল, বাঁশ, ঘাস এবং এই পাহাড়ি বন যেটা, এটা প্রায় ধ্বংস। ধরুন 10% টিকে আছে, ফলে প্রাণীও 10% টিকে আছে, তারপরেও 10% আছে, আর বাকি কিছুই নেই। ধরুন আমাদের ময়মনসিংহ এই 100 বছর আগে অত্যন্ত সমৃদ্ধ একটা অঞ্চল প্রাকৃতিক দিক থেকে, উদ্ভিদ এবং প্রাণী।
এখন শূন্য। ঢাকা ময়মনসিংহের মধ্যে কোনো তফাৎ নেই। ওই ভাবে আমি বলবো যে এই দুটি অঞ্চল সেরা। সুন্দরবন 1 নম্বর, তারপর অনেক পিছনে 2 নম্বর পড়বে যে আমাদের বৃহত্তর সিলেটের পাহাড়ি বনটু, যেইটুকুন আছে যদি টিকিয়ে রাখতে আমরা পারি কোনো রকমে, প্রাকৃতিক ভাবে অনেক সমৃদ্ধ। আর সব তো আমরা ধান খেতে পরিবর্তন করে ফেলেছি, প্রাকৃতিক সম্পদ অত্যন্ত শেষ হয়ে গেছে প্রায়। 2-1টি জায়গায় কোথাও টিকিয়ে আছে কিনা যাই হোক, কিন্তু ফিরিয়ে আনা যায় এরকম জায়গা আছে, কিন্তু আর কোন উল্লেখযোগ্য জায়গা কিন্তু বাংলাদেশে নাই যেখানে প্রাকৃতিক দিক দিয়ে সমৃদ্ধ বলতে পারি। এখনই এই দুটি মাত্র অঞ্চল। আমাদের যে শালবন ছিল ঢাকা, এই ঢাকা থেকে এখানে আমরা যেখানে বসে আছি শালবন ছিল, এখান থেকে শুরু হয়েছিল, কিন্তু সম্পূর্ণ উৎখাত হয়ে গেছে। এখন যেটা আছে কয়েকটি শাল গাছ দাঁড়িয়ে আছে, এটাকে বন বলা যায় না, অত্যন্ত নিম্নমানের বন। কিন্তু আপনি এগুলো কিন্তু প্রাকৃতিক দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ ছিল 100 বছর আগে, ফলে 50 বছরের মধ্যে আবার ফিরিয়ে আনা যায় যদি আমরা সেই সংকল্প করি। অন্তত করা উচিত কিছু কিছু অঞ্চলের জন্য। এটি মধুপুর অঞ্চলে তো জঙ্গলটা অত অবিকৃত না, টাঙ্গাইল অঞ্চলে গাজীপুরের দিকে ধ্বংস হয়েছে আমাদের হাওয়াল দিয়ে গ্রামটা। না, মধুপুরেও কিছু এটা 70 সালে যা ছিল তা নেই। আচ্ছা, আপনি পাখি দেখেছেন বিভিন্ন জায়গায়, পৃথিবীর অন্যান্য জায়গায় পাখি দেখেছেন, এমন কোন সংবেদী বা উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে কিনা পাখি দেখতে গিয়ে আপনি আপনার অভিজ্ঞতা আপনি লাভ করেছেন? আপনার গরম লাগছে না? না, আমি সময় দেখছি। আচ্ছা, সময় আছে। যে এমন কোন ঘটনা আমরা জানতে চাই যেটা আপনাকে ভিতরে আন্দোলিত করেছে কিংবা কোনো মজার কোনো অভিজ্ঞতা দিয়েছে? কিছু মজার কিছু বলতে পারলে খুশি হতাম, কারণ আমি অনেক খারাপ কথা বলে ফেলেছি। অনেকের কাছে এই কথাগুলো খারাপ লেগেছে আমি জানি, অনেকের কাছে নতুন হয়েছে, কিন্তু আমি মনে করেছি যে কথাগুলো বাংলাদেশে বলা হয় না, সারা পৃথিবীতে বলা হচ্ছে। আমি যেগুলো বললাম কোনোটাই কিন্তু পৃথিবীর অধিকাংশ জায়গায় নতুন নয়, কিন্তু আমাদের দেশে নতুন, কারণ লোকে ভয়ে ভয়ে এই কথাগুলো বলে না। ধানের বিরুদ্ধে, আমের বিরুদ্ধে কেমন করে কথা বলবেন আপনি? কিন্তু আবার না বলেও পারা যায় না, কারণ বলার সময় এসে গেছে। তাই আমি ভাবলাম আমি শুরু করি। অন্তত আমি কয়েকদিন সাবধানে থাকবো, লোকের সামনে বেরোবো না, কারণ আমি জানি অনেক উত্তেজিত থাকবেন, কিন্তু আমার মনে হয় এটা বলা দরকার। সেই জন্য আমি হয়তো খুব আনন্দের কিছু একটা বলে শেষ করি। আরো আধা ঘন্টা বা বেশিও চালাতে পারি যদি কারো আপত্তি না থাকে। ঠিক আছে, ভ্রমণের গল্প বলি। ভ্রমণের গল্প আমি বলি, আমি অনেক ভ্রমণ করেছি, আরো অনেক করতে চাই। তার একটি কারণ, ভ্রমণ করলে যে জায়গায় গেলাম সেই জায়গাটা যাওয়ার পরেই কেবল আপন হয়, তার আগে হয় না। অন্তত আমার হয় না, আমার সন্দেহ আছে অন্যরও হয় না। যেমন ধরুন আমি খবরে পড়েছি আজ থেকে 15 বছর আগে উগান্ডায় একটা মহামারী হয়েছে, বহু লোক মারা গেছে, খবরের কাগজে এসেছিল কোথায়, এতটুকু একটা খবর। আমি হেডলাইনের পরে আর পড়ি নাই। উগান্ডায় মারা গেছে মানুষ, আমার কি সত্যি আমার মনে তো এটা দাগ কাটেনি। কিন্তু আমি গত বছর আগের বছর উগান্ডা গিয়েছিলাম গরিলা দেখতে, 15 দিন ছিলাম। তাতে কি হয়েছে, এখন আমি যত বিদেশি খবর শুনি, আমি আমার কম্পিউটারে উগান্ডার কোনো খবর থাকলেই আমি আচ্ছা এখানে 10 জন লোক মারা গেছে, আহারে দেখেছেন। এখন উগান্ডার মানুষ মরে গেলে আমি বলি আহারে, আগে তো আচ্ছা একটা খবর 1000 মারা গেছে এর কথা না থাকলে আমি পড়িও নি। এখন 10 জন মারা গেলেও আমার জন্য কষ্টকর। এই আমার মনে হয় ভ্রমণে এইটুকুন হয় যে আপনি ওই জায়গাটা আপনার জায়গা হয়। সেই জন্য আমি বরং বলবো যে যত বেশি ভ্রমণের সুযোগ মানুষ পায় পৃথিবীটা তত আপন হয়। এটুকুন বলবো। এই কারণেই আমি অনেক ভ্রমণ করেছি। এখন হলো একটা ভ্রমণের আনন্দের গল্প, বিষাদের গল্প হবে একই সঙ্গে। সেটা হলো আমার সেই উত্তর মেরুতে থেকে ফিরে আসার পরে ওখানে যেহেতু
বিমান, আমরা যে লংগিয়ারবেন নামে একটা একেবারে উত্তরের শহর, যে শহরে মাত্র 1000 খানেক মানুষের বসতি, ওখানে 5000 কিন্তু মেরু ভালুক আছে, আর 1000 মানুষ থাকে। সুতরাং বুঝতেই পারছেন ওই জায়গায় খুব কম মানুষই যায়। ওখানে বিমান যাতায়াত করে খুবই কম, সপ্তাহে একটি। ফলে আমরা উত্তর মেরু থেকে ফিরে এসে ওখানে অপেক্ষা করছি বিমানের জন্য। 8-9 দিন আমাকে অপেক্ষা করতে হবে। তো প্রতিদিনই কিছু না কিছু করি। ওখানে তো ভয়ঙ্কর শীত, অন্ধকার, অত উত্তরের জায়গা, কিন্তু বহু কাজ করাও যায়। যেমন স্কি করতে পারেন, যারা স্কি করে তাদের জন্য বড় অভিজ্ঞতা, পাহাড়ি অঞ্চল। তো ওই আমি একদিন টাকা দিয়ে স্লেজ ভাড়া করলাম। ভাড়া মানে যেহেতু ওখানে মানুষ নেই, 1000 মানুষ, তার মানে আপনি খুঁজে ওই শহরটির মেইন রোড হলো 1 কিলোমিটার। 1 কিলোমিটার মধ্যে কয়েকটা বিল্ডিং, ওখানেই লোকগুলো থাকে। এবং ওই শহরে একটা সাইনবোর্ড লাগানো আছে, মেরু ভালুক হতে সাবধান। পৃথিবীতে একটি শহর আছে যেখানে এটা বলা যায় যে এই রাস্তাতে মেরু ভালুক যাবে। তো ওখান থেকে ওই স্লেজ, কুকুর টানা স্লেজে আমি একটা দিন পাহাড়ে যাব বলে টাকা দিলাম। পোশাক ওই রকম একেবারে নভোচারীদের মতো, কোনো বাতাস যেন ঢুকতে না পারে। পা জুতো আর ট্রাউজার, শার্ট সব একসঙ্গে লাগানো। ওইটা পরে এবং আমার কাগজে একটা কুকুরের নাম লিখে দেওয়া হলো, কারণ একজন মানুষ কুকুর, কেউ আমাকে স্লেজে কুকুর জুড়ে দেবে না। আমাকে একটা গাড়ি নিয়ে ওখানে কুকুর, যেখানে সব কুকুর রাখা আছে ওখানে নামিয়ে দিবে। আমার 6টা কুকুরের নাম লেখা আছে, না আমার নম্বর। ওই কুকুরগুলো নিয়ে আমি স্লেজে লাগাবো এবং আমি চালিয়ে চলে যাবো সারাদিন, যেখানে খুশি যাই, ফিরে আসবো। শুধু একটা কথা, যে মেরু ভালুক আমাকে খেয়ে ফেলতে পারে যে কোনো জায়গায় দেখা হলে, কারণ কুকুর মেরু ভালুকের সঙ্গে দৌড়ে পারে না। যাই হোক, কিন্তু ওই জন্যই আমরা একেবারে অরক্ষিত যাচ্ছি না। একজন একটা স্লেজে যাচ্ছে একটা বন্দুক নিয়ে, আর আমরা তার পিছনে পিছনে অন্য যারা স্লেজ দিয়ে যাবো তারা। শুধু একটা কথা, যে কুকুর কিন্তু আবার একটা প্যাক অ্যানিমাল। প্যাক অ্যানিমাল জানেন, দলবদ্ধ প্রাণী। পৃথিবীতে বড় ভাগ করলে প্রাণীগুলো হয় 3 রকমের। একটা হলো একাকী জীবন যাপন করে, লোনার, বাঘ যেমন সারা জীবন একা থাকবে। আবার আরেকটা আছে যারা ফ্লকিং অ্যানিমাল, মানে পাখি, মাছ, এরা দল, বিশাল লাখ লাখ এক জায়গায় থাকে। মাঝখানে আরেকটা প্রাণী আছে যারা প্যাক, ছোট ছোট প্যাকে থাকে, যেমন সিংহ, যেমন হাইনা, যেমন উলফ, যেমন হিউম্যান বিং। আমরা প্যাক অ্যানিমেল। কিন্তু প্যাক অ্যানিমেলের একটা অসুবিধা হলো প্যাক ছাড়া খুব কষ্টে থাকে। আবার প্যাক বাঁধলেই অন্য প্যাককে আক্রমণ করে, অন্য প্যাক সব ব্রাজিল ফ্যান হলে আর্জেন্টিনা ফ্যানরা সব শত্রু হবে, কোনো উপায় নেই যে বন্ধু বানাবে। কুকুর তাই সবচেয়ে বড় উদাহরণ কুকুর। সেই জন্য আমাদের যে প্রথমে 15 মিনিটের আমাদের একটা ক্লাস নেওয়া হয়েছে, যে শিখিয়ে দেওয়া যে কেমন করে কুকুর জুততে হবে স্লেজে, গলায় ইয়ে পড়ানো, ব্রেস পড়ানো, আর স্লেজ কি করে চালাতে হবে, কুকুরকে কি করে বলতে হবে যে ডাইনে যাও, বায়ে যাও, থামো, চলো। এই 4টে মাত্র নির্দেশ দিতে হবে কিভাবে। এইটুকু শিখিয়ে দিয়ে বিদায় দিয়েছে আমাদের। আমরা এখন আমাদের নিজের কথা বলছি। একটা বড় দৃষ্টান্ত দিয়েছে, বড় সতর্কবাণী, যে কুকুর স্লেজে জোড়ার আগে যে কুকুরের পাশে বসতে হবে, প্রত্যেকটা কুকুরের পাশে 1 মিনিট বসতে হবে। কারণ 1 মিনিট না বসলে সে বন্ধু বানাবে না তোমাকে। 1 মিনিট থেকে 2 মিনিট, যে যত ভেউ করছে, যত তাড়া করতে আসছে, তাকে বেশি সময় দিতে হবে। কিন্তু তার কাছে আস্তে আস্তে গেলে সে বন্ধু বানিয়ে নেবে। বন্ধু হলেই সারাদিনের জন্য বন্ধু। এবং ওই যে আমার নাম দিয়েছে 6টা কুকুরের, এই 6টা একটা দল, এরা বন্ধু। তাই
অন্যটা আমাকে দিলে বিপদ হবে। এবং নির্দেশ হলো এক স্লেজের কাছে আর এক স্লেজ যেতে পারবে না, তাহলে ভয়ঙ্কর লড়াই হবে। সুতরাং আমরা একজনের পিছনে আরেকজন যাব, কিন্তু দূরে থাকবো। সামনের ওটা থেমে গেলে আমাকে বহু আগেই থেমে যেতে হবে। থেমে যাওয়ার নিয়ম হলো এর বড় একটা ইয়ের মতো, লাঙ্গলের মতো হাতে দেয়া থাকে, ওইটা বরফের মধ্যে গেঁথে ফেললে কুকুর বাধ্য হয়ে যায় থামতে, আর ওইটা উঠিয়ে ফেললে কুকুর দৌড় দেয়, কিছু বলতে হয় না। ডাইনে যাও বাঁয়ে যাও বলতে হবে কি করে? স্লেজে একদিকে বাম দিকে হেলে গেলে, যেহেতু এখানে দড়ি বাঁধা আছে, ও টের পায় যে আমি বাম দিকে হেলে গেছি, ও বাঁয়ে যেতে থাকে। ডান দিকে হেলে গেলে ডাইনে যেতে, বাস। আর কিছু কুকুরকে বলা যায় না, বলার উপায় নেই, কারণ ও যে পাগলের মতো দৌড়ায় কিচ্ছু শোনে না। ঘোড়াকে কিন্তু অনেক কথা বলা যায়, যেমন আমরা গরুকেও বলি, লাঙ্গল যারা চাষ করে অনেক কথা, ডাইনে যাও বাঁয়ে যাও সব। কুকুর গরু কিন্তু বোঝে, মানে হাস্কি যে কুকুর নিয়ে যায় স্লেজ, সে ওগুলো বোঝে না। যাই হোক, এইসব নিয়ে আমি যাচ্ছি, কিন্তু যেহেতু আমি একেবারে অনভিজ্ঞ, একেবারে আনাড়ি, এক সময় আমি স্লেজ থেকে কাঁথে পড়ে গেলাম। পড়ে গেলে নির্দেশ হলো স্লেজ ধরে রাখা। স্লেজ তো খুব হালকা, একটা হালকা 2 টুকরা কাঠ, একটা চাদর দেয়া, কিন্তু হয় আমার ওই যে 15 মিনিটের যে নির্দেশনা, তা সেখানে বলা হয়নি, অথবা আমি খেয়াল করিনি, ফলে আমি পড়ে গেছি। দৌড়াতে দৌড়াতে যাচ্ছি স্লেজের পিছনে, কিন্তু পড়ে গেলে ওজন কমে গেছে। কুকুর তো অনেক জোরে দৌড়েছে, সামনের স্লেজে সঙ্গে সঙ্গে আক্রমণ, এবং ভয়ঙ্কর রক্তারক্তি, পুরো বরফ রক্তে শেষ। তো ওই যে আমাদের গাইড ছিল, সে এসে দৌড়ে এসে কুকুরকে আলাদা করা। তো হাস্কি আপনি দেখেছেন, ভয়ঙ্কর কুকুর, আর বড় সড়ো দাঁত। সে আমাকেও চিৎকার করে বলে, তুমি এর ভিতরে ঢুকো, কুকুরকে আলাদা করো। সে তো করছেই যতটা, নইলে তো একে অন্যকে মেরে ফেলবে। যাই হোক, আমি লজ্জা পেলাম, দোষটা তো পুরো আমার। তারপরে কুকুর আলাদা করে স্লেজ ঠিক করার, দেখা গেল একটা কুকুর এতই কামড়িয়েছে যে ও আর দৌড়াতে পারবে না। ও বলে যে একে আর জোড়া যাবে না, তোমাকে এটা খুলে নিয়ে বসে পুরো পথ যেতে হবে, বাকি 5টাই টানাবে। তো সেটা ঠিক আছে, জীবনের অসাধারণ একটা অভিজ্ঞতা, কিন্তু আবার লজ্জাও পেলাম, কারণ দোষটা তো আমার। সে বললো যে তুমি স্লেজ থেকে পড়ে গেলে তো স্লেজ ছাড়লে কেন? মানে সোজা আমাকে গালি দিলেন ভদ্রলোক, কারণ এত ক্ষতি হয়ে গেল। তো এই হলো ভ্রমণে গেলে এইসব অভিজ্ঞতা হয়। অনেকে ভ্রমণে গেলে অসুস্থ হয়ে ফিরে আসেন, অনেকে ফিরেও আসেন না। ভ্রমণের একটা অঙ্গ যে আপনি ঝুঁকি দিচ্ছেন বিপদের, এটাও ঠিক। চমৎকার জীবন, আপনার জীবনের কত বিচিত্র অভিজ্ঞতা। আসলে আমরা যেখানে জন্মেছি সেখানে আছি, কোথাও যেতে পারছি না। আমরা 2টা সেশন থাকে আমাদের, একটা হচ্ছে আপনার সঙ্গে আমি কথা বলি, আরেকটা পর্ব হচ্ছে আপনার সঙ্গে দর্শক শ্রোতা যারা আছে তারা কথা বলবেন। এখন হচ্ছে আমরা বাকি আধা ঘন্টা বা তারও কিছু বেশি সময়, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, খুব ইন্টারেস্টিং, যে তার কাছ থেকে প্রশ্ন, জি নিশ্চয়ই আপনার প্রশ্ন করতে পারেন। সংক্ষেপে প্রশ্ন করলে সুবিধা হয় আর কি। জি বলেন প্লিজ। মুজাফফর কি আশেপাশে আছেন কোথাও? মুজাফফর অথবা সোহান, তুমি আসো, একটু মাইকটা দিবা। এখনো আমাদের তরুণদের কাছে আসলে অবাক ব্যাপার লাগে যে উনি এখনো ভ্রমণ করে বেড়াচ্ছেন। গত বছর বোধহয় অস্ট্রেলিয়া ভ্রমণ করে আসলেন, একটা দীর্ঘ পথ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি ভ্রমণে উৎসাহিত করেন সবাইকে, এখনো একটু আগেও ভ্রমণে উৎসাহিত করছিলেন, কিন্তু আমাদের দেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা ভ্রমণ করতে যাচ্ছি, কিন্তু সেই সাথে আমরা প্রকৃতিকেও একেবারে আসলে শেষ করে দিয়ে আসছি। আমরা ভ্রমণ করছি, কিন্তু ভ্রমণের যে কিছু মৌলিক নিয়ম কানুন থাকা উচিত সেগুলো আমরা মানছি না। তো এই জায়গাটাতে আপনার মানে কিভাবে আমরা আসলে সতর্ক হতে পারি, বা এই সতর্ক বার্তা আমরা কিভাবে সবার কাছে ছড়িয়ে দিতে পারি? হ্যাঁ, ভ্রমণের একটা খারাপ দিক কিন্তু রয়েছে, ভ্রমণ ক্ষতি করেই। ভ্রমণে ক্ষতিহীন কোনো ভ্রমণ নেই।
আপনি যেখানে আছেন সেখানেও তো ক্ষতি করেছেন, তবুও একটা স্থিতিশীলতা এসছে। আপনি যেখানে আছেন সেটা তার পারিপার্শ্বিকতা মিলে একটা অবস্থানে রয়েছে। আর যেই নতুন জায়গায় গেলেন, আপনি নতুন জায়গার কিছু ক্ষতি করবেন, সবচেয়ে সজাগ থাকার পরেও ক্ষতি হচ্ছে, এইটুকুন সবার জানা দরকার। সব ভ্রমণকারীর কিন্তু এটা মনে রাখা দরকার যে আমি সম্পূর্ণ ক্ষতি না করে ভ্রমণ করতেই পারবো না, কিছু না কিছু ক্ষতি হচ্ছে। আমি যেখানে যাচ্ছি ওখানে তো আমার যাওয়ার কথা ছিল না, শুধু আমিই তো যাচ্ছি না, আমি গেলে আরো লোক যাবে, ফলে ক্ষতি হবে বহু রকমের। শুধু কথা হল তারপরেও কি আমরা যাবো না? না, মানুষ তো ভ্রমণ করছে কত বছর ধরে, কমপক্ষে 20 লক্ষ বছর। 20 লক্ষ বছর আফ্রিকা ছেড়ে চলে আসছে, কোথায় গেছে? সাইবেরিয়া, অস্ট্রেলিয়া চলে গেছে সে 20 লক্ষ বছর আগের মানুষ। অস্ট্রালোপিথেকাস আমরা 20 লক্ষ বছর আগের হাড়গোড় পাই সব জায়গায়। ওর থাকার কথা ছিল আফ্রিকাতে, তারপরে আবার এই যে আমাদের মতো হোমোসেপিয়ান 3 লক্ষ বছর আগে সারা এশিয়াতে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এখন পাঠক সমাবেশ এসে হাত, এরা সব ভ্রমণকারী। কিন্তু আমরা ভ্রমণ করি বলেই আমরা পৃথিবী জয় করেছি, ফলে ভ্রমণের বিরুদ্ধেও বলা যায় না। শুধু এটা মনে রাখা, প্রত্যেক ভ্রমণকারীর মনে রাখা যে আমার দিয়ে ক্ষতি হচ্ছে, আমি কমাবো কি করে, যথাসম্ভব আমি কমাবো, এইটুকু সারাক্ষণ মনে রাখা। ধরুন আমি গেলাম বান্দরবান, একটা পাহাড়ের মধ্যে হাঁটতে, আমি কোনো পাখি মারি নাই, আমি কোনো গাছে পাতা ছিঁড়িনি, চলে এসছি, তারপরেও আমি ক্ষতি করেছি কিছু। ওই যে পাহাড়ি বাচ্চাটা আমাকে দেখেছে, আমার শার্টের দিকে তাকিয়ে ভাবছে এরকম শার্ট আমার পরতে হবে, কিন্তু ওর তো পড়ার কথা, ওর পিতামাতার পোশাক, সেটা তো এরপরে আর ভালো লাগবে না। মানে আমি না জেনেও কিন্তু প্রভাব ফেলছি যেখানে আমি যাচ্ছি। এটা মনে রাখা দরকার যে আমাদের বহু রকমের প্রভাব আছে আমরা যেখানে যাই সেখানে। এখন যে যত সজাগ তত ভালো সে অভিযাত্রী। থ্যাংক ইউ। আপনার অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটু অন্য ধরনের প্রশ্ন, সেটি হলো প্রতি বছর আমাদের দেশে পরিযায়ী পাখি আসে, বলা হয় 50 লক্ষের মতো আসে, আমি জানি না হিসাবটা ঠিক কিনা। এরা আমাদের জন্য কি ইতিবাচক না নেতিবাচক? যেমন এক একটা পাখি যদি 5টা করেও মাছ খায়, 2.5 কোটি মাছ খায় ফেলে। তারপর আমাদের লোকাল তো কিছু পাখি আছে, তারা হুমকির মুখে পড়ে কিনা, কিন্তু এরা তো ঝাঁক বেঁধে আসে। পরিযায়ী পাখি এটা একটা প্রকৃতির বিধান অনুযায়ী সারা পৃথিবীতেই তারা শীত প্রধান অঞ্চলগুলির থেকে ছড়িয়ে ছিটে যায়। তা আমাদের দেশে ইদানিং অনেক সচেতনতা বাড়ার ফলে আমরা এখন এদেরকে ভালোভাবে নার্সিং করছি অনেকটাই। আগে যেরকম রাস্তাঘাটে ধরে ধরে এদেরকে বিক্রি করা হতো, এদের মাংস খাওয়া হতো, সেটা এখন অনেকটা নাই বললেই চলে। এই পরিযায়ী পাখির একটু ইতিবাচক দিক আর নেতিবাচক দিক সম্পর্কে আপনি একটু আপনার মতামতটা দিবেন। থ্যাংক ইউ। পরিযায়ী পাখির সংখ্যাটা আপনি 50 লক্ষে রেখেছেন, কেউ জানে না সংখ্যাটা বাংলাদেশে। আমি মনে করি কমপক্ষে 5 কোটি, তার নিচে নয়, অনেক বেশি হবে। কিন্তু সুবিধা হলো এদের কেউ মাছ খায় না। আপনি মাছ খাওয়া একটি পরিযায়ী পাখির নাম বলতে পারবেন? আছে 2-1টা, আপনি বলতে পারবেন না নাম, খুবই কম আছে পাখি। এবং ওদের খাদ্যটা কি? হ্যাঁ বলি, অধিকাংশ পাখি পৃথিবীর 75%, তার মানে 3/4 পাখি পোকা খায়। আপনি কি পোকা বেশি চান না কম চান? আপনি একটু আগে আমরা মশার কথা বলছিলাম, পাখি মশা খায়, সব পোকা খেয়ে ফেলে। এবং পোকা খায় বলেই বাংলাদেশের স্থায়ী বসবাস যারা করে তাদের মধ্যেও পোকা খাওয়া পাখি বেশি, যদিও মাছ খাওয়া পাখি বেশি আছে এখানে। বক মাছ খায়, পানকৌড়ি মাছ খায়, কিন্তু আর বেশি পাখির নাম বলতে পারবেন না। মাছ খাওয়া পাখি আমাদের স্থায়ী, তবু স্থায়ী বেশি, পরিযায়ী মাছ খাওয়া পাখি বলতে পারবেন না।
একজন নাম বলেন তো একটা পরিযায়ী পাখির যে মাছ খায়। আমি জানি আছে পাখি, কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না, এতই কম আছে যে পরিচিত নয়, মাছ খায় না। প্রথমে এটা জানেন যে মাছ খায় না। আচ্ছা, মাছ যারা খায় তারা কতখানি ক্ষতি করে পরিযায়ী ভুলে যান। এখন স্থায়ী যে পাখি আছে, ধরুন মাছরাঙা মাছ খায়, নদীতে মাছ খাওয়ার ফলে কি আমাদের মাছ কমে গেছে কোনোদিন? কয়টা মাছ খেতে পারে একটা মাছরাঙা? কতটুকু? এবং কোন মাছটা সে খায়? যেটা দুর্বল অসুস্থ সেটাই তো। তাতে কি মাছের উপকার হচ্ছে না অপকার হচ্ছে? যারা মাছ পালেন, অল্প জায়গায় বেশি মাছ রাখেন, তারাও জানেন এটা, যে মাছরাঙা পান করি আসলে ক্ষতির চেয়ে লাভ বেশি। খারাপ মাছগুলোই তারা খেয়ে ধরে নিয়ে যেয়ে বলে রোগ কম ছড়ায়। ফলে খেলেই যে আমাদের ক্ষতি হয়ে গেল তা নয়। তাহলে আমি আরেকটা প্রাণীর কথা জানি যে ভয়ঙ্কর ভাবে মাছ খায়, তাকে কেন আপনি অ্যাকসেপ্ট করেন? তার নাম মানুষ। তার তো মানুষ মাছ খাওয়ার কথা না, কেন খাচ্ছে সে? পাখিরা যদি বলে আপনি তো মাছখোর নন, কেন খেতে এলেন? লক্ষ বছর ধরে আপনি খান নাই এটা। পাখিরা কিন্তু 5 কোটি বছর ধরে মাছ খেয়ে আসছে, আমরা 5 লক্ষ বছরও না। তাহলে অভিযোগটা কিন্তু ওইভাবে আসতে পারে, খেলেই ক্ষতি হলো তা নয়। আপনি ওইভাবে দেখবেন, এটাই হলো প্রকৃতির ভারসাম্য। একজন আরেকজনকে খায় বলেই ভালো আছে, বেশি খেলে অসুবিধা আছে। এবং সেই কাজটা অবিবেচকের মতো বেশি খাচ্ছে কোন প্রাণী? আপনি তার নাম জানেন। তার বিরুদ্ধে আমরা কিছু করতে চাই না, আমরা তাদেরকে শিক্ষিত করতে চাই। আচ্ছা, এবার জি, প্রশ্নটা একটু মাইকটা যদি কেউ দেয়। সোহান আছে নাকি আশেপাশে? আপনি বলেন। জানতে চাচ্ছিলাম ভাই, যে আপনি তো বুঝছেন অনেক জায়গায় ঘুরছেন এখন, বাংলাদেশ এবং আমাদের এই ভারত মিলিয়ে, ভারতবর্ষ মিলিয়ে এর মধ্যে আপনার বায়োস্ফিয়ার রিজন যেগুলো আছে, জীব বৈচিত্র্যগতভাবে যে অঞ্চলগুলো আছে, সবচেয়ে আপনার কাছে মানে আপনার রিচ মনে হয়েছে কোনটা? বাংলাদেশ ভারত মিলিয়ে সবচেয়ে সমৃদ্ধ বায়োস্ফিয়ার রিজিয়ন অঞ্চল এই অঞ্চলের মধ্যে? জি, ভারতবর্ষের কথা যদি বলেন, ভারতবর্ষে আমি খুব বেশি জায়গায় যাইনি। ভারতে গেছে হয়তো 20-25টা জায়গায়, প্রাকৃতিক সমৃদ্ধ জায়গায়। শ্রীলঙ্কায় গেছি, আর বাংলাদেশ আমার নিজের জায়গা। আর যাইনি। পাকিস্তানের আমার একটা প্রাচীন পুরনো অভিজ্ঞতা আছে, এইটুকু। ও, নেপাল আমি দেখেছি। তো এই মাত্র 4টি দেশের কথা আমি বলতে পারি আর কি: শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল। পাকিস্তানের কথা ছেড়ে দিলাম। এর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এখনো নেপাল আমার দৃষ্টিতে, কোনো সন্দেহ নাই। অনেক জায়গা এখনো প্রাকৃতিক ভাবে সমৃদ্ধ আছে। তারপরে হয়তো বলবো ইন্ডিয়ার কয়েকটা জায়গা, ভারতের কিছু জায়গা, শ্রীলঙ্কা, সবশেষে বাংলাদেশ। জি, আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চান? কে যেন বলেছিল, হ্যাঁ, কবি সেলিনা শেলি। ঠিক আছে, মুখে বলুক। হ্যাঁ, চমৎকার লাগছে আপনার আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি ভ্রমণ করছেন বা যারা করতে চায় তাদের জন্য সরকারের কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা, যেহেতু একটা খরচের ব্যাপার আছে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি তরুণদের জন্য এই যে ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আপনি করেছেন কিনা বা পরিকল্পনা আছে? ঠিক না, সরকারি কোনো ব্যবস্থা নেই এবং থাকা উচিত না। আপনি যদি সরকারি টাকায় ভ্রমণ করেন, তো ভ্রমণ হল না, চাকরি করলেন। আমরা চাকরি করলেই কেবল বেতন পাই, ভ্রমণ করলে কেন পাবো? কোন দেশে এটা নাই, এ দেশেও হওয়া উচিত না। তুমি অন্তত পাবে না নিশ্চিত। আপনি কোনো প্রশিক্ষণ দেওয়ার, যা ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশিক্ষণের আপনার ব্যবস্থা আছে কিনা, ব্যক্তিগত উদ্যোগ দিয়ে আছে কিনা? ভ্রমণ বিষয়ে কোনো প্রশিক্ষণ আপনি দেন? এটা তো আসলে প্রশিক্ষণের বিষয় কি? আপনি সহযোগিতা করছেন কিনা, যারা তরুণ যেতে চায় বা যার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু সে ভ্রমণ করতে চায়, না, আমার এরকম কিছু নেই এবং আমি এরকম কিছু করতে চাইও না। ভ্রমণের জন্য শিক্ষার প্রয়োজন, যে আমরা চাই যে যারা ভ্রমণ করছেন নিজের উদ্যোগেই আমরা ভ্রমণ আরো করুক, যে করছে না সেও করুক, এরকম চাই না তো মোটেই। যে ভ্রমণ করতে চায় সে করুক,
আমরা তাকে বরং সাবধান করতে চাই, শিক্ষিত করতে চাই যে যেন ভ্রমণের ক্ষতি যেন কম হয়, এইটুকু। হ্যাঁ, ভ্রমণ এমনিতেই কিন্তু ব্যবসা, ভ্রমণ তো একটা ব্যবসা, তার মানে কমার্স ড্রিভেন। সেই জন্য আমার সাহায্য করার কোনো দরকার নেই। আমি জানি যে ওটা ব্যবসায়ীরা এই পথে নেমে করবেই, ওটা করছেও। সারা পৃথিবী ব্যাপী ভ্রমণ একটা বড় ব্যবসা, ফলে আমার ওর ভিতরে যাওয়ার তো দরকার নেই। ব্যবসায়ীরা যেটা করবেন না সেইটুকুনের মধ্যে আমার কিছু প্রয়োজন কাজ আছে, সেটা হলো শিক্ষা, যে ভ্রমণের ক্ষতি যেন কম হয়। বরং আমি ওই ব্যবসায়ীদেরকেই, আমি ওইসব ব্যবসায়ী শত্রু হবে, কারণ তারা ব্যবসায়ের পক্ষে অসুবিধা কি, যে তারা ক্ষতি করলে আর ওই হিসেবের মধ্যে আনে না। অনেক ব্যবসায়ী, কিছু কিছু সজ্ঞান সচেতন ব্যবসায়ী আছে যারা উন্নততর, কিন্তু অধিকাংশই নয়। তাদের জন্য এই আমাদের মতো মানুষেরা সব দেশেই তারা শত্রু, কারণ তারা ব্যবসায়ী, ভ্রমণ ব্যবসায়ীকে এবং ভ্রমণকারীকে শিক্ষিত করা যে সে কতদূর যাবে, কি করবে এবং কি করবে না। আমি যদি প্রশ্নটা এইভাবে করি, আপনার একটা পরিচিতি হচ্ছে সংগঠক, কি সংগঠন আপনি পরিচালনা করছেন বা করে থাকেন? প্রশ্নের সুবাদে যদি আমি একটু জানতে চাই আর কি ধরনের সংগঠন করেন আপনি? আমি কোনো বড় কিছু করি নাই, কিন্তু মানে এরকম ভেবেন না যে আমি কোনো বিশাল সংগঠন। বড় বড় সংগঠন মানুষ করেছে, আমার মতো মানুষই করেছে পৃথিবীতে। একজন নিউ ইয়র্কের এক কেরানি আমার মতোই, একদিন সে বাসায় এসে বলল যে আমরা সবাই অফিসে একই ধরনের লোক থাকি, আমরা 10টা অফিসের 10 রকমের লোককে নিয়ে মাসে একদিন বসবো, আড্ডা দিব, সপ্তাহে একদিন। শুরু করলো আড্ডা, সেটার নাম এখন রোটারি, সারা পৃথিবীতে আছে। একজন মানুষ আগে নিউ ইয়র্কের একটা কেরানি, সে তার বাসায় শুরু করেছিল, হয়ে গেছে বিশাল। এইরকম বহু বড় বড় সংগঠন পৃথিবীতে আছে, নমস্য, হ্যাঁ, লায়নে এরকম। আমি এরকম কোনো কিছু করিনি। এই সমস্ত বিশাল বিশাল সংগঠন মানুষ করেছে, অত্যন্ত মানবিক। একজন মানুষ শুরু করেছিল। আমি আরেকটা বলতে পারি, হ্যাঁ, প্রাচীন আমলের কথাই বলি, সেটা এই অঞ্চলের বলেই আমি তার নাম বলবো। সে একজন কেরানি, ইংল্যান্ডে সে একটা খবরের কাগজে বিজ্ঞাপন লিখে চাকরি নিল। কোম্পানির নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা বললো যে আমরা একটা দেশ শাসন করি, একটা কোম্পানি কিন্তু এক দেশ শাসন করেছে, সেখানে নাই ম্যাজিস্ট্রেট নাই, কোর্ট নাই, আমরা ওটা বসাবো, তুমি ম্যাজিস্ট্রেট হবা। সে ম্যাজিস্ট্রেট হয়ে চলে আসলো, উইলিয়াম জোন্স তার নাম, তরুণ, এসে কলকাতায় তার অফিস, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস তো কলকাতা, তারা তো শাসন করছে বেঙ্গল। কিন্তু সে এসে বলল এই অঞ্চলে এসছি, এখানকার ভাষা শিখতে হবে, এসছি ইংল্যান্ড থেকে, অন্য মহাদেশ থেকে, এটা তো এশিয়া মহাদেশ, এখানকার জানতে হবে। সে এটা ওটা পড়তে শুরু করলো, সংস্কৃত শিখলো, বাংলা শিখলো, এটা ওটা, এবং তারপরে তার বাসায় একটা আড্ডা শুরু করলো। যে আমাদের তো জানতে হবে, একটা মহাদেশে এসছি, নতুন মহাদেশ, আমাদের জানতে হলে জানার ব্যবস্থা করতে হবে, সুতরাং আমাদের একটা প্রতিষ্ঠান করতে হবে। প্রতিষ্ঠান করলেন, ওটার নাম হলো রয়্যাল এশিয়াটিক সোসাইটি। আজও আছে আমাদের এশিয়াটিক সোসাইটি, ভারতের সব জায়গায় আছে, পাকিস্তান, বাংলাদেশে আছে। ওই একজন মানুষ তার ঘরে করেছিলেন, কিন্তু এরাই হলো প্রতিষ্ঠান গড়ার মানুষ। আমি কিচ্ছু করিনি। বাংলাদেশ বার ক্লাব করছেন, তুচ্ছ কিছু, এতটুকু ওগুলোর নামও বলেন, মানে বরং আমরা মনে করি ওদের কথা, তাই না? ওদের ওই উইলিয়াম জোন্সের কথা তো অনেকেই প্রথম শুনলেন, কিন্তু এদের কথা শোনা দরকার। ও তো ভয়ঙ্কর শাসক, সেই কলোনিয়াল শয়তানদের একজন, কিন্তু সবাই তো আর শয়তান হয় না। অসাধারণ তার অবদান এখানকার জন্য। জি, আপনি যেন কি বলতে চাইছেন? জি, তার ওই সেই জন্য আমি ওদের নাম বলছি, যে আপনি আমার কথা ভুলে যান। এই দেশে প্রতিষ্ঠান করেছিল রয়্যাল এশিয়াটিক সোসাইটি, পরে এশিয়াটিক সোসাইটি হয়েছে, আজও টিকে আছে বাংলাদেশে, দেখেন। এবং এই যে লায়নের কথা আপনি বললেন, রোটারির কথা বললেন, তুচ্ছ একজন দুজন মানুষ পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে, অসাধারণ। আপনি কিন্তু তার নামও জানেন না, আমিও জানি না, জানার প্রয়োজন নেই, কিন্তু এই মানুষগুলোকে মনে রাখা প্রয়োজন। আমার কাছে আমার একটা
হচ্ছে যে আমরা যখন ভ্রমণ করতে যাই, মানে আমরা খুব সাধারণ ভ্রমণকারী, আপনারা যেই জায়গা থেকে বা যেই উদ্দেশ্য থেকে ভ্রমণ করেন, আমরা হয়তো বা শুধুমাত্র এই শহরের যান্ত্রিকতা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য হয়তো আমরা এখানে ওখানে ছুটে যাই। কিন্তু আমার মনে হয় যে আপনাদের মতো মানুষেরা, তাদের আসলে অনেক কথা বলা দরকার। কেন আমাদের এখানে বাংলাদেশে যে ভ্রমণের জন্য যে অবকাঠামোগুলো গড়ে উঠছে সেগুলো এতটাই অপরিকল্পিত। যেমন একটা উদাহরণ নেই, আমি চিম্বুক পর্বতে গিয়ে আমি এত আহত হয়েছি যে চিম্বুক পর্বতের মাথাটা কেটে ফেলে, মানে ওই শীর্ষটা কেটে ফেলে ওখানে টাইলস দিয়ে বাধাই করে দিয়েছে, বা টাইলস দিয়ে বাধাই করে ওখানে একটা বাউন্ডারি করে দিয়েছে। তো আমার কথা হচ্ছে আমি পাহাড়িতে টাইলস দেখতে যাব, মানে একেবারেই সৌন্দর্য নাই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা ভ্রমণ অবকাঠামো যে দেখি, যেমন শ্রীলঙ্কা বা ভারতেও আমরা যদি দেখি, ওরা কিন্তু অনেক প্রকৃতিটাকেই সংরক্ষণ করার চেষ্টা করে। তারা কিন্তু কৃত্রিমতাটাকে এত বেশি জোর দেয় না। আমাদের এখানে যেটা হয়েছে, আমরা অনেক বেশি কৃত্রিমতাটাকে জোর দিই। আমি 2000-এ গিয়েছিলাম সেন্ট মার্টিন, তখন সেন্ট মার্টিনটা ঘিরে নারিকেল গাছের একটা বাউন্ডারি ছিল। আর আমি 2016 বা 17-তে আরেকবার গিয়েছি, ওখানে গিয়ে আমি দেখলাম যে ওরা একটা বাজার বানিয়ে ফেলছে, ওই যে নীল নীল পলিথিন দিয়ে সারা রাস্তা সব জায়গা নীল নীল পলিথিন, তার নিচে সমস্ত প্লাস্টিকের সামগ্রী মেলা, এই টাইপের। একদমই সেন্ট মার্টিন, আমি ওই মাত্র 15 থেকে 16 বছরের মধ্যে সেন্ট মার্টিন আমার মনে হলো 90% শেষ। এই কথাগুলো তো আসলে আপনারা বলবেন, আমরা যখন বলি, আমরা সাধারণ মানুষ, আমাদের কথা তো কেউ শুনবে না। এই যে চিম্বুক পর্বতটা দেখে আমি এত অবাক হয়েছি যে এটা কোনো প্ল্যান হইতে পারে, পর্বতের উপরে গাছপালা সব কেটে টাইলস দিয়ে বাঁকা করে দিচ্ছে একটা পাহাড়। আশ্চর্য, আমি এরকম কোথাও দেখি নাই। এরকম কোথাও দেখেন নাই, আরো দেখবেন। একটু ইন্টারফেয়ার করি, এত ছোট একটা ভূখণ্ড, এটা 3 কোটি লোক হলে ঠিক হতো। আমাদের ভূখণ্ডে 3 কোটি লোক হলে ঠিক হতো, লোক হয়ে গেছেন 18 কোটি। কয়েকদিন পরে পাহাড় কেটে কেটে ভাজি করে খাবে এরা, কি করবে? অবশ্যই সম্পর্ক আছে, সবারই ধান্দা একটা করে খাওয়া, কিছু একটা করা, তাই না? করতে গিয়ে প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে। জি, আমরা একটু অনলাইন থেকে কিছু যারা যুক্ত হয়েছেন তাদের মন্তব্য নেই। আমাদের নজরুল ইসলাম ভাই বলছেন শুনছি, ধন্যবাদ নজরুল ভাই। নির্বাণ পাল বলছেন এখনো চলমান, সম্ভবত আপনি প্রশ্নটি আরো অনেক 1 ঘন্টা আগে করেছেন। জি চলমান, আমরা 10 মিনিটের মধ্যেই শেষ করবো। কবি ইসরাজা বলছেন পাখির ফিল্ড গাইড বইটি আপনার কাছ থেকে উপহার পেয়ে আমি কৃতার্থ, কৃতজ্ঞতার স্মারক আমার বাংলার পাখি বইটি আপনাকে উৎসর্গ করেছি। আপনি নিশ্চয়ই ইসরাজাকে চেনেন, তিনি আপনাকে জানিয়েছেন। তারপরে তিনি চমৎকার একটি ছড়া আপনাকে নিয়ে লিখেছেন। ছড়াটি হচ্ছে, পাখির রাজা ছিটিয়ে দিল ভাত, সব পাখিদের কেড়ে নিল রাত, পাখিদের তো ভয়ে রক্তহীন, অসময়ে পড়ছে শক্ত ডিম, পারছে শক্ত ডিম, ভয় পেও না পাখি প্রেমিক উনি, পাখির তরেই দিচ্ছে জীবন শুনি, ডিম পেড়েছ কি নাম বলো বক, রাজার নাম তো ইনামাল হক। ভাই আপনি সত্যি চমক দিলেন, সম্ভবত আপনি ছড়াটি এখনই লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ছড়াটি। আপনি ভালো থাকবেন। হায়দার ভাই বলছেন উপভোগ্য। আরো অনেক কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমরা শীঘ্রই শেষ করব। আমরা সর্বশেষ একটু যদি জানতে চাই আপনি এখন কি করছেন। আমরা জানি যে আপনি আন্টার্কটিকা যাচ্ছেন শীঘ্রই, কিন্তু সামগ্রিকভাবে আপনার সময়টা কিভাবে কাটে বা কাটছে? আমি পড়ি, লিখি, এই, তাছাড়া কিছু করি না। আচ্ছা, চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন কবে? প্রথম চাকরি থেকে রিটায়ার করেছি 96 সালে। তারপরে আমি আমার নিজের কোম্পানি করেছিলাম, সেটা থেকে রিটায়ার করেছি 2005 সালে। আপনার ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে কিনা? না, এত কঠিন পরিকল্পনা করিনি। আমার এমনিতে 10 বছর করে একটা খুব হালকা একটা ছায়া পরিকল্পনা বলতে পারেন থাকে। এখন যেহেতু আমার সামনে 10 বছর নেই বলে এমন পরিকল্পনাও নেই, ছোট ছোট যেগুলো উল্লেখ করার মতো কিছু না। আপনি যেহেতু 10 বছর নেই বলছেন, সেই সুবাদেই
প্রশ্নটি করি, আপনি দীর্ঘ জীবন লাভ করেছেন সম্ভবত 1945-এ, আপনার না 45-এ, অনেক মানে আপনার সমস্যা, আপনি এই বয়সে আমার কাছে মনে হচ্ছে যেন আপনি আমাদের চেয়ে তরুণ। আপনি ভ্রমণ করছেন, অ্যান্টার্কটিকা যাচ্ছেন, এই বয়সে আমরা সাহস করতে পারবো না যে আমরা অ্যান্টার্কটিকা যাবো। আপনাকে কি মৃত্যু চিন্তা কখনো কাবু করে, বা মৃত্যুকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, দেখেছেন ইতিমধ্যেই অনেকেরই এটা খারাপ লাগবে। না, আপনি প্রশ্ন আপনার কেন খারাপ লাগছে? না না, আমি তো এটা একটা মুক্ত আড্ডা, আমরা মৃত্যু সম্পর্কে জানতে চাই না। না কেন, এটা তার বিষাদের একটা আড্ডা হতে পারে। শুধু আনন্দ বলছেন কেন? আমি মৃত্যু চেতন, মৃত্যু চিন্তা, মৃত্যু চেতনা আমার থাকে। রবীন্দ্রনাথকে মৃত্যু চেতনা নাই। সমস্ত নেগেটিভ চিন্তা ছেড়ে ফেলেন। না 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 না, আপনি মৃত্যু একটা বাস্তবতা মানুষের। সেটা আপনি গবেষণাগারে আপনি সেটা উনি বলেছেন যে আমি 10 বছর আমার সামনে নাই। ঠিক আছে, আমরা এই বাস্তবতাতে উনি বলে ফেলেছেন, আত্মরক্ষার দরকার নেই। মৃত্যু আমাদের জীবনের অঙ্গ। এখানে এমন কেউ নাই যিনি মারা যাবেন, যদি না যান হাত তোলেন না। কিন্তু মৃত্যু তো একটা এমন কিছু নয় যেটা আপনি জীবনে পরিকল্পনা করেন, তা নয়। জীবনের শেষ হলো মৃত্যু। জীবনের শুরু হয়েছে একদিন, শেষ হবে একটা দিন মাত্র, একটি মুহূর্ত। এমন কিছুতেই এটা উল্লেখযোগ্য হতে পারে না। জন্মদিনও যেমন উল্লেখযোগ্য নয়, আমি জন্মদিনও পালন করি না, মৃত্যুদিনও পালন করতে চাই না, খুব সহজ ওটাও পালন করবো না এসে গেলে। আমি মনে করি এটা একটা খেলার মতো। আমি শুধু একটা খেলা শুরু হয়, তো শুরু আছে, সবাই জানে শেষ আছে, শেষ হয়ে গেলে তো বলেন না যে ফুটবল ক্রিকেট খেলাটা মরে গেল, মরতেই না, শেষ হলো। আমাদেরও জীবন শেষ হবে, আমি মারা যাব না। আমাদের জীবন শুরু হয়েছে আমার একটা দিনে, একদিনে আবার শেষ হবে। মরা বলে কোনো কথা উল্লেখ না করলেই ভালো। আমরা, আপনি যে দীর্ঘ জীবন লাভ করেছেন, এই জীবনটা মৃত্যু সম্পর্কে আপনি জানলাম, আপনার চমৎকার একটা ব্যাখ্যা দিলেন যে একটা খেলার শুরু এবং সমাপ্তি। আপনি কি জীবন নিয়ে তৃপ্ত? ঠিক আছে, না আপনি কোন খেলা নিয়ে এত তৃপ্ত হন? খেলার তো তবু একটা অঙ্ক দিয়ে জিত হার আছে, জীবনের তো এই অঙ্কটাই নেই, কোন জীবনের জিত নেই। আপনি কি ভালো চাকরি পেলে কি জিত হলো? ভালো চাকরি, ওর চেয়ে ভালো চাকরি আরেকজন পেয়েছে, আপনার প্রতিবেশী, আচ্ছা সে তো পেয়েছে, সে মন্ত্রী তো হয় নাই, তার প্রতিবেশী মন্ত্রী হয়েছে, মন্ত্রী তো হয়েছে, তার দেশের নামটাও পৃথিবীর লোকে জানে না, আইনস্টাইনের নাম সবাই জানে। তার মানে আইনস্টাইনের জীবনই কেবলমাত্র ভালো, আর বাকিদের সব ব্যর্থ? তা নয়। তাহলে জীবন নিয়ে তৃপ্ত অতৃপ্ত হওয়ার কোনো কথাই ওঠে না। আপনি যদি জীবন পেয়ে থাকেন, মহাভাগ্যবান আপনি, যেমন জীবনই হোক না কেন। কারণ আপনি ভেবে দেখুন, সেই লক্ষ কোটি যারা জীবনটা পাই নাই, সে জন্মাই নাই, যত লোক জন্মেছে তার কত শতগুণ জন্মাই নাই, তাই না? জন্মাতে পারত, ঘটনা ঘটেছে এরকম যে জন্মালো না। সবসময় মনে করবেন কি ভাগ্যবান আমি যে একটা জীবন পেয়েছি। জীবনটা কেমন, কোন স্তরে কিছু এসে যায়। কিছু লোকদের আমাদের এই মঞ্চে 82তম আড্ডা, 82 জন বিভিন্ন সেক্টরের মানুষ এসেছেন। আমার কাছে আজকে মনে হচ্ছে যেন আমি সবচেয়ে একটি সমৃদ্ধশালী আড্ডা করলাম, যে এই কারণে যে আমরা কৃতজ্ঞ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, যে আপনাকে আমরা পেয়েছি। যারা প্রকৃতির কাছে থাকে, প্রকৃতি নিয়ে ভাবে, মানুষের বাইরে অন্যান্য জীববৈচিত্র্য নিয়ে তারা ভাবেন, তারা মনে হয় একটু সহজ মানুষ, তাদের মধ্যে ভিতরে একটু মানবিকতা, তাদের মধ্যে একটু সংবেদনশীলতা, এগুলো আছে। এবং যারা ভ্রমণ করেন, পৃথিবী দেখেন, পৃথিবীর মানুষকে দেখেন, তারা একটু আমাদের চেয়ে একটু ব্যতিক্রম মানুষ হয়ে থাকেন। তারা নিঃসন্দেহে ব্যতিক্রম বলে তার শ্রদ্ধার মানুষ। আমরা তাকে দাঁড়িয়ে একটু সম্মান প্রদর্শন করি। আপনি অনেকদিন ভালো থাকবেন। আমরা আপনাকে এখানে পেয়ে মঙ্গল সমাবেশে আমরা সত্যি ধন্য। আপনার জন্য নিরন্তর শুভকামনা। আপনি যদি শেষে কিছু আপনারা যারা তখন দেখছিলেন, আমাদের অনলাইনে এখানে উপস্থিত রয়েছেন, আপনারা ভালো থাকবেন। আমরা প্রতি মঙ্গলবার মঙ্গল সমাবেশ করে থাকি, নানা ক্ষেত্রে মানুষরা আমাদের এখানে আসেন। আপনারা প্রতি মঙ্গলবারে চলে আসবেন সন্ধ্যা 6টায়। যারা অনলাইনে যুক্ত হয়েছেন,
তারা ভালো থাকবেন। আগামী মূল্য পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে। যারা চ্যানেল আইডি দেখে অনুষ্ঠান তাদের সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।